মাসুম ফোন রিসিভ করে বাইরে আসে। ওপাশ থেকে মাহি বলল, কোথায় তুমি? দেখা করবে আমার সাথে? মাসুমের যেন গলা আটকে আসে। একটা ভীষণ রকমের আবেগ কষ্ট এসে গলার ভোকালে যেন জমা হয়। কাঁপা কাঁপা গলায় মাসুম বলল, হ্যাঁ, ঠিকানা দাও। মাহি দ্রুত ঠিকানা দিল। সেই পুরনো স্থান, নির্জন লেকের পার। মাসুম ফোন কেটে দিয়ে বাইকে উঠল। তারপর কোনো দিক না তাকিয়ে বাইক স্টার্ট করে সোজা চলে আসে লেকের পাড়ে। লেকের ভিতরে প্রবেশ করে দূরে দেখতে পায় চিরচেনা সেই বেঞ্চটাতে বসে আছে খুব চেনা জানা একটা মেয়ে। তার নাম মাহি। মাহিকে দেখেই মাসুম দৌড়ে চলে যায় সেখানে। মাহির পিছনে এসে দাঁড়ালো মাসুম। মাহি পিছনে না তাকিয়ে বলে, পাশে এসে বসো। মাসুম বেঞ্চের সামনে আসে, মাহির পাশে বসলো। মাসুম এক দৃষ্টিতে মাহিকে দেখছে। মাহি যেন সেই আগের মতোই আছে, সৌন্দর্যের একটুও ফারাক পড়েনি। মাহি মাসুমের তাকানো লক্ষ্য করে, চোখ থেকে কালো চশমাটা খুলে মাসুমের দিকে তাকায়। মাহি মুচকি হাসে। মাসুম চোখ সরিয়ে নিল। মাহি তখনই বলে, চেহারার হাল এমন করেছো কেন? কেউ তো গুছিয়ে দেয় না। কেন? তোমার তো প্রিয় নিলয় ভাই আছে, সে কি গুছিয়ে দেয় না তোমাকে? প্রতিটা পুরুষের জীবনে মেয়ে মানুষের প্রয়োজন আছে। হুম। তা হঠাৎ 3 বছর পর আমার সামনে কেন? মাহি কিছু বলল না, একটা দীর্ঘশ্বাস ছাড়লো। মাসুমের দিকে অনেকটা সরে আসে। মাসুমের সারা গা যেন কাঁপতে শুরু করলো। মাহি বলে, নিলয়ের জন্যই তো আমাকে ছেড়েছিলে। তুমি তো সাথে থাকোনি, আর নিলয় ভাইও কখনো আমাদের দূরে রাখেনি। এত বছর পরও এসে তোমার থেকে নিলয়ের গল্প শুনবো ভাবিনি। ভেবেছিলাম বলবে এখনো তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসি তো এখনো। মিথ্যা, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। প্রয়োজনে আমাকে তুমি ব্যবহার করেছো। না মাহি, তুমি যা জানো তা ভুল। আমি তোমাকে ভালোবাসি। প্রথমে সেটাই মনে হতো, কিন্তু মনে আছে সব। মাসুম আর কিছু বলল না। মাহির কথায় সে অবাক হয়, কারণ আজও এসে সে পুরনো কথাগুলো বলছে। মাসুম লেকের দিকে তাকালো। লেকে লাল পদ্ম ফুটেছে। মাসুম এক মনে সেই আগের কথাগুলো নিজ মনে আওড়াতে থাকে। 3 বছর আগে মাহিকে ওরা খুঁজে পেয়েছিল। নিলয়, মাসুম, সিয়াম আর অর্ক 4 জন মিশন শেষ করে যখন রাস্তার পাশে দাঁড়িয়েছিল, তখনই সেখানে মাহি আসে। অবশ্য মাহিকে মাসুম প্রথম দেখে। মাসুম রাস্তা থেকে নেমে একটু জঙ্গলের দিকে মাইনাস করার জন্য আসে। তখনই কে যেন পিছন থেকে বলে, এই যে, আজ রাতের জন্য হবে নাকি? অল্প টাকা নেব আজকে। শরীরটা বেশি ভালো না, বাড়িতে মা বাবা দুজনেই অসুস্থ, তাই নিজের শরীর খারাপ নিয়েও বের হতে হয়েছে। কাউকে না পেয়ে এই দিকে এসেছিলাম, তোমাকে পেয়েছি। যাবে নাকি সাথে? মাসুম চমকে ঘুরে তাকায়। একটা মেয়েকে দেখতে পায় সে। মেয়েটা দেখতে অনেক সুন্দরী। মাসুম কয়েক সেকেন্ড মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা মাসুমকে ধাক্কা দেয়। মাসুম চমকে উঠে বলে, কে আপনি? দেখুন, আমি ওরকম ছেলে না। আপনি ভুল জায়গাতে এসেছেন। আরে ওসব কথা রাখে, সব ছেলেরাই একই রকম বলে। আমাকে কি পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন? পল্লীতে আমাকে সবাই এক নামে চেনে। মাহি হলো সব থেকে সুন্দরী। দাঁড়াও, তোমাকে সৌন্দর্যের ঝলক দেখাই। মাহি কথাটা বলে গা থেকে অনেকটা শাড়ির আঁচল নামিয়ে দেয়। মাসুম তড়িঘড়ি করে মাহির আঁচল ঠিক করে দিয়ে বলল, আপনাকে তো বলেছি আমি ওরকম না। আপনি অন্য জায়গাতে যান প্লিজ। আজকেও খালি হাতে ফিরবো? সকালে বাবার ঔষধের দরকার ছিল, কিন্তু আজকে কি ভাগ্য দেখেন। আমার ভাগ্যটা আসলে উপরওয়ালা এভাবেই লিখেছে। প্রতিদিন কারো না কারো চড় থাপ্পড় খাই, দাম পাই না, সমাজে মূল্যহীন, কোনো পরিচয় নেই আমাদের। জীবনটা আসলেই বিষাক্ত। জানেন, মাঝে মাঝে উপরওয়ালাকে অনেক দোষ দিতে ইচ্ছে করে। কেন আমাকেই এভাবে দুনিয়াতে পাঠালেন? দেখুন, আমার হাত পা চোখ নাক সবই তো ঠিক আছে। আমার পড়াশোনাও টুকটাক জানা আছে। কাজ করতে চেয়েছিলাম, প্রয়োজনে অফিসে ঢুকে বড় নেতারা অফিসারেরা আমাকে ধর্ষণ করেছে। ভদ্র সমাজে মানুষেরা সবাই কালো মুখোশ পরে ভদ্রতা দেখিয়ে বেড়ায়। আসলে তারা ভদ্র নয়, বরং জানোয়ার তারা। মাহি কেঁদে ফেলে। মাসুম এক দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ মাহির জন্য মাসুমের অনেক মায়া জেগে উঠল। মাসুম মাহির হাত ধরে নিলয়ের সামনে আসে। নিলয়েরা মাসুমকে একটা মেয়ের সাথে দেখে প্রথমে অবাক হলেও নিজেদেরকে সামলে নিয়ে নিলয় প্রশ্ন করল, কি ব্যাপার,
তুই মাইনাস করতে গেলে আর মেয়ের সাথে নিয়ে আসলি? ভাই কোন জঙ্গলে গেছিস রে? আমিও যাব। মাইনাস করার পর জঙ্গল দেবতা কি একটা করে মেয়ে দিচ্ছে? তাহলে তোর পরে আমিও যাব ভাই। আহ, তোরা চুপ করবি? কি হয়েছে মাসুম? মেয়েটাকে, এ মেয়ে, কি নাম তোমার? মাসুম এরপর নিলয়কে সবটা বুঝিয়ে বলে দেয়। সব শুনে ওরা তিনজন মাহির প্রতি মায়া বোধ করে। কি করবে বুঝতে পারছে না, কারণ ওদের কাজের সাথে মেয়ে মানুষ না থাকলেই ভালো। কিন্তু মাসুম এসে বলে, ভাই, আমার একটা অনুরোধ আছে। কি বল? মাহিকে আমার সাথে রাখি না। মেয়েটা অসহায়, পরিবারের হাল ধরেছে এই লাইনে এসে। তাকে এই লাইন থেকে ফেরানোর জন্য আমাদের সাথে থাকবে। তাকে আমরা কাজ দেবো, প্রয়োজনে বেতনও দেবো। তবু প্লিজ ভাই, তাকে রাখো না আমাদের সাথে। মাসুম, কি বলিস এটা? আমাদের কাজ নিয়ে মেয়েটার ধারণা আছে। আমরা গ্যাং চালাই, আন্ডারওয়ার্ল্ড পুরো আমাদের হাতে। এখানে মেয়ে মানুষ মানেই দুর্বলতা। আর তাছাড়া কখন কি হয় কেউ বলতে পারে না। তুই ভেবে বলছিস তো? মাহিকে আমাদের সাথে রাখবো মানে রাখবোই। আর তোরা এত কথা বলছিস কেন? নিলয় ভাই তো এখনো কিছু বলেননি। ভাই, তোদের মতো এমন নিজের কথা ভাবে না। ভাই বলো না মাহিকে আমরা আমাদের সাথে করে রাখবো কি না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে মাহিও আমাদের বাড়িতে থাকবে। নিয়ে আয় তাকে। নিলয়ের কথা শুনে মাসুম দ্রুত এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় মাসুমের গায়ে হাত বুলিয়ে দেয়। অর্ক আর সিয়াম চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর থেকে মাহি মাসুমদের সাথেই থাকতে শুরু করে দেয়। মাসুম মাহিকে ড্রেস কিনে দেয়, মাহির সব কাজে সাহায্য করে। বেশ ভালোই দিন যাচ্ছিল ওদের পাঁচজনের। মাহি প্রায় 2 বছর ওদের সাথে থাকে। একদিন হঠাৎ নিলয় এসে বলে, ওপর থেকে একটা মিশন দিয়েছে, মার্শেদকে মেরে ফেলতে হবে। আমি খোঁজ নিয়েছি, লোকটা হলো মার্শেদ খান। এই শহরে তার রিয়েল এস্টেট বিজনেস, কিন্তু সে মূলত একজন ড্রাগস বিজনেস করে। তাকে মারতে হবে আজকে রাতে। কি নাম বললেন? মার্শেদ খান? মানে এই শালা হারামিটা, ড্রাগস বিজনেসের যে ডিলার। রাজের পাঁচটা কুত্তা মার্শেদ খান। 2 বছর ধরে শালাকে খুঁজছি। লোকটার ব্যাপারে খোঁজ নিয়েছেন? হ্যাঁ, খোঁজ নিয়েছি। আমরা কখনো ভালো মানুষকে মারি না। আমাদের কাছে মিশন আসে কেবল খারাপদের মারার জন্য। ও আচ্ছা, আমিও যাব সাথে। হ্যাঁ, সেটা তো যাবেই তুমি। কিন্তু মাহি আর মাসুমকে বিয়ে দিতে হবে। মাসুম আমাকে বলেছে মাহিকে সে ভালোবাসে, আর যতটুকু জানি মাহিও মাসুমকে ভালোবাসে। তাই ভেবে দেখলাম মাহির সাথে মাসুমের বিয়েটা দিয়ে ফেলি। তোরা কি বলিস? নিলয়ের কথা শুনে মাসুম লজ্জা পায়, কিন্তু বাকিরা বেশ খুশিতে মাসুমকে এসে টিটকারি শুরু করে দিল। নিলয় মাহির দিকে তাকায়। মাহি নিলয়কে বলে, এই মিশনটা শেষ করে এসে মাসুমকে বিয়ে করব। ঠিক আছে, সবাই রেডি হয়ে নাও, কালকেই মিশনে যাব। নিলয়ের কথা মতো সবাই রেডি হয়ে যায়। সকালে নিলয় ঘুম থেকে উঠে দেখতে পায় মাহি বাড়িতে নেই। সারা বাড়ি মাহিকে সে খোঁজে, কিন্তু মাহিকে কোথাও দেখতে পায় না। সকাল পেরিয়ে দুপুর হয়, মাহি আসে বাড়িতে। নিলয় মাহিকে জিজ্ঞাসা করে, কোথায় ছিলে সারা সকাল? কিন্তু বাহিরে গিয়েছিলাম মা বাবার সাথে দেখা করতে, তাদেরকে হাসপাতালে ভর্তি করিয়ে আসলাম। ও আচ্ছা, মনে আছে তো আজকের মিশনের কথা? হ্যাঁ, আমি রেডি হয়ে নিচ্ছি। মাহি চলে যায় সেখান থেকে। নিলয়ের ফোনে কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে ওর লোক রিশান কল করেছে। রিশানের কল রিসিভ করে নিলয়। ভাই, মার্শেদ খান যেখানে আছে তার লোকেশন আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা জলদি পাঠিয়ে দে। কিন্তু ভাই, মার্শেদ আপনার সিক্রেট ঠিকানায় থাকে, পরিচিত সে আপনার। সিক্রেট বাড়িতে মানে কোনটা? ওই যে সীতা নদীর ভাঙা ব্রিজের নিচে যে বাড়িটা করেছিলেন, সেখানেই আছে মার্শেদ খান। ও আচ্ছা, ঠিক আছে, তুই গ্যাং নিয়ে রেডি হয়ে থাকবি। ঠিক আছে ভাই। দিনের আলো পেরিয়ে রাত হয়। মাঝরাতে ওরা বেরিয়ে পড়ল। 2 রাস্তার মোড়ে এসে মাসুম গাড়ি থামায়। একটা রাস্তা সীতা নদীর দিকে চলে গিয়েছে, আরেকটা রাস্তা শহরে মার্শেদের বাড়ির দিকে গিয়েছে। মাসুম বলল, ভাই, মার্শেদ তো শহরে তার গোপন বাড়িতেই থাকবে, তাই না? হুম। তাহলে ডান দিকে রাস্তাতে যাই, কি বলো? না, সোজা চল। সীতা ব্রিজের নিচে আমার সিক্রেট গুহা বাড়িতে যাব।
কিন্তু সেখানে কেন? মিশন কি আজকে হবে না? ওখানে তো বিশেষ কারণ ছাড়া আমরা যাই না। আজকেও বিশেষ কারণ আছে, চল সেখানে। কিন্তু মার্শেদ তো শহরের দিকে থাকে, আমাদের কি সেখানে যাওয়া উচিত না? সেটা আমি বুঝবো। নিলয়ের কথার উপরে কেউ আর কোনো কথা বলে না। মাসুম গাড়ি চালাতে থাকে। কিছু সময় পর সে ব্রিজের কাছে আসে। গাড়ি থেকে নামে নিলয়। পিছনে বাকিরাও নামলো। সবার আগে মাহি হেঁটে যাচ্ছে। মাসুম বলল, মাহি, কি হয়েছে? আজকে তুমি এত চুপচাপ কেন? আর তুমি বা সামনে সামনে হেঁটে যাচ্ছ কেন? মাসুম যেতে দে, আমাদের তো লোক, সমস্যা কি? তুই পেছনে থাক। আচ্ছা। মাহি কোনো কথা বলল না। সিক্রেট বাড়ির দরজা দ্রুত খুলে মাহি ভিতরে প্রবেশ করে। সোফাতে বসে আছে মার্শেদ খান আর তার স্ত্রী। দুজনে মাহিকে দেখে উঠে দাঁড়ালো। মাহির হাতে পিস্তল, দুজনের দিকে তাক করে ধরে আছে। পিছনে নিলয় আর ওর লোকেরা এসে দাঁড়িয়েছে। নিলয়কে দেখে মার্শেদ ভয় পায়। মার্শেদ বলে, নিলয়, তুমি তুমি এখানে কেন? বাড়িটা তো আমার মার্শেদ সাহেব। এটা তোমার বাড়ি? কিন্তু মাই যে বলল এখানে আমরা নিরাপদে থাকবো। ওর একটা প্ল্যান ছিল। মাহিকে বলেছিলাম আপনার সাথে মাইন্ড গেম খেলতে, তারপর এখানে নিয়ে আসতে। ও, সেজন্য নিলয় ভাই এখানে নিয়ে এসেছে আমাদেরকে। বাহ মাহি, তুমি তো বেশ কাজের, অনেক ভালো কাজ করেছো। গুলি করো এখন, সালা ড্রাগস বিজনেস করে। কি তার মানে মাইও? মাহি মার্শেদের দিকে পিস্তল তখনও তাক করে আছে। গুলি চলবে এমন সময় মাহি ঘুরেই মাসুমের দিকে গুলি করলো। আর নিলয় মাসুমের সামনে এসে নিজের পেটে গুলি লাগিয়ে নেয়। এটা দেখে সবাই যেন চমকে উঠল। মাহি আরও গুলি চালাতে যাবে, ঠিক তার আগেই নিলয়ে মার্শেদ আর তার স্ত্রীকে গুলি করে। ওরা দুজন সোফাতে পড়ে যায়। মাহি ঘুরে তাকিয়ে দেখে মার্শেদের বুকে গুলি লেগেছে। মার্শেদ সোফাতে পড়ে যাচ্ছিল। মাহি তখন চিৎকার করে বলে, বাবা! মাহি দৌড়ে আসে তার বাবা মার্শেদের কাছে। মার্শেদ আর তার স্ত্রীকে জড়িয়ে ধরে মাহি, কিন্তু মাসুম, সিয়াম আর অর্ক যেন অবাকের উপরে অবাক হচ্ছে। নিলয় সোজা হয়ে দাঁড়ালো। টি শার্টের ভিতর থেকে বুলেট প্রুফ স্টিল আর্ম বের করে সামনে ফেললো। কি হচ্ছে এসব? ওরা কেউ কিছুই যেন বুঝতে পারে না। মাহি চিৎকার করে কাঁদছে আর বলছে, সরি বাবা, আমি তোমাদেরকে বাঁচাতে পারলাম না। ভেবেছিলাম নিলয়ের সিক্রেট বাড়িতে রেখেই তোমাদেরকে বাঁচাতে পারবো, কিন্তু ও জেনে গিয়েছিল তোমরা এখানে থাকো। সরি বাবা, আমাকে মাফ করে দাও। মাসুম এগিয়ে আসে। সে যেন বোবা হয়ে গেছে, কি বলবে ঠিক বুঝতে পারছে না। নিলয় বলে, মাহি কেন এসেছিল এখানে? চুপ, তোরা সবাই খারাপ। আমার মা বাবাকে মেরে ফেলেছিস। প্রশ্নের উত্তর দাও, কেন এসেছিল আমাদের দলে? উত্তরটা আমার চাই। ভাই, মাহির বাবা মায়েরা কিছু, তাহলে মাহি যাদেরকে আমায় দেখিয়েছিল, যারা হাসপাতালে আছে, ওরা কে? ওরা মাহির মামা মামি। মাহি হলো বড়লোক পরিবারের মেয়ে। এই যে এনারা ওরা আসল মা বাবা। আমাদের দলে আসার জন্য সে নিজেকে এভাবে তোর সামনে প্রেজেন্ট করে। কিন্তু কেন? কারণ আমি জানতাম আমার বাবা একদিন নিলয়ের কাছেই মরবে। নিলয় আন্ডারওয়ার্ল্ডের কিং। সে কেবলমাত্র মিশনেই কাজ করে। আমার বাবার সব বন্ধুদের নিলয় খুঁজে বের করে মেরেছে। আমার বাবাও তো সেই একই লাইনের লোক ছিল। তার মানে তুমি জানতে তোমার বাবা একজন ড্রাগস বিজনেসকারী? হ্যাঁ, জানতাম বলেই তোমাদের সাথে জয়েন হয়েছি, আবার বাবাকে বাঁচানোর জন্য। 2 বছর ধরে তোমাদের থেকে আমার বাবাকে বাঁচিয়ে চলেছি। ও, তার মানে তুমি মার্শেদকে সরিয়েছো বারবার। এর জন্য 2 বছর ধরে তাকে খুঁজেও পায়নি কেউ। সবকিছু পেছনে তুমি ছিলে। কেন এমন করলে? তোমার সবকিছু মিথ্যে কেন? কারণ আমি আমার বাবাকে ভালোবাসি। আর আমাকে ভালোবাসি না? ও, আজকে থেকে তোমার আমার সবকিছু এখানে শেষ। তোমাকে আমি মেরে ফেলবো। নিলয় ভাইকে গুলি করেছো। মাসুম, চলে আয়। নিলয়ের ফোনে মেসেজ আসে, রিশানের মেসেজ।
ভাই পুলিশ আসছে, জলদি সরেন। নিলয়কে নিয়ে মাসুম বের হয়। ওরা বের হতেই পুলিশ আসে সেখানে। মাহির মুখটা ততদিনে সবার কাছে পরিচিত হয়ে গেছে। সে গ্যাংস্টার হিসেবে আছে, পুলিশেরা জানে। তাই মাহিকে পুলিশ ধরে নিয়ে যায়। মাহি চিৎকার করে বলে, আমার বাবাকে ওরা মেরে ফেলেছে। আমি পুলিশকে কল করেছিলাম। সকাল থেকে আমার বাবাকে লুকিয়ে এখানে এনেছিলেন। আমাকে কেন ধরেছেন? নিলয়কে ধরুন। মাহির কথা পুলিশ শোনে না, তাকে পুলিশ ধরে নিয়ে যায়। তারপর মাহি মাসুমকে ধাক্কা দেয়। মাসুম চমকে মাহির দিকে তাকালো। এতক্ষণ সে মাহির আগের কথাগুলো ভাবছিল। মাহি প্রশ্ন করে, নিজের চোখের সামনে বাবা মাকে খুন হতে দেখলে নিশ্চয়ই তুমি ঠিক থাকতে পারবে না মাসুম। একবারও আমার জায়গায় নিজেকে বসিয়ে ভেবেছো আমার কি কষ্ট হয় না? কিন্তু তুমি সত্যটা আগে বলতে পারতে। তোমার মা বাবা দুজনই ড্রাগস বিজনেসের কাজে জড়িত। রাজের সাথে মিশে তারা সব কিছু করতো। তুমি সব জেনেও কিভাবে তাদের সাথে ছিলে? মাসুম, অনেক কিছু ঘটেছে। আমি ফিরে এসেছি তোমাকে একটা কথা জানাতে। আমি এখনো তোমাকে ভালোবাসি, তোমার জন্য অপেক্ষা করি। আমার মামা মামি আমার জন্য ছেলে দেখেছে। আমি বিয়ে করতে রাজি হচ্ছি না। আমি যে তোমাকে এখনো ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি মাসুম। এবার আমাকে ফিরিয়ে দিও না। নিজেকে তোমার জন্য পরিবর্তন করেছি। আমি সরি সব কিছুর জন্য। আমি সবশেষে তোমাকে এখনো ভালোবাসি। সব মিথ্যের মধ্যে তোমাকে ভালোবাসাটা ছিল সবচেয়ে বড় সত্য। আমি জেলে ছিলাম, তুমি কখনো দেখতেও আসোনি। তোমার ধারণা আমি তোমাকে ভালোবাসিনি, কিন্তু তুমি তো ভালোবেসেছিলে। আমাকে কি কখনো দেখতে আসতে পারোনি? তোমার কি একটু আমার জন্য কখনো খারাপ লাগেনি? তুমি আজও ওই নিলয়ের সাথেই আছো। নিলয় তোমাদেরকে এখনো ব্যবহার করছে। তোমরা সেটা কখনোই বুঝলে না। সে কি পারতো না তোমাদেরকে পড়াশোনা করিয়ে ভালো মানুষ বানাতে? সে কি পারতো না এই সমাজে আলাদা পরিচিতি দিতে তোমাকে? সে তো তোমাকে ভালোবাসে নিজের ভাই হিসেবে। সে কি করলো? ওর সাথে রেখে তোমাকে বানিয়ে দিল মস্তান, খুনি, কিলার। পুলিশরা তোমাদের খোঁজে। এমন অনিশ্চিত জীবনের জন্য দায়ী ওই নিলয়। মাসুম, চলো আমরা বিয়ে করে সংসার করি। আমাদের একটা ভবিষ্যৎ তৈরি করি। নতুনভাবে সাজিয়ে নতুনভাবে বাঁচি। চলো, অনেক দূরে চলে যাব আমরা। মাহি এক নাগাড়ে কথাগুলো বলে থামলো। মাসুম চোখের পলক না ফেলে লেকের পানির দিকে তাকিয়ে আছে। মাহি বসা থেকে উঠে দাঁড়ালো। মাসুমের সামনে এসে চুলে হাত বুলিয়ে বলল, অপেক্ষাতে থাকলাম। নিলয় তোমাদের ব্যবহার করছে। না হলে দেখো, সে ঠিকই নেহাকে বিয়ে করে তোমাদের থেকে আলাদা থাকে। ঠিকই সে নেহার সাথে ভালো আছে, আর সে থাকে এমপি মন্ত্রীদের সাথে। তোমরা মরলে তার কিছুই আসে যায় না। দেখছো না, সিয়াম মরে গেল অথচ সে এখনো চুপ। তুমি মরলে এমনটাই করবে নিলয়। সে শুধু তার কথাই ভাবে। নেহাকে আপন করে নিয়েছে। মাসুম, আমি তোমার জন্য অপেক্ষাতে থাকবো। তোমার কি ইচ্ছে করে না শান্তিতে বাঁচতে? সারাদিন কাজ শেষে বউয়ের কোলে মাথা রেখে ঘুমোতে ইচ্ছে করে না? ভালো থেকো। যদি তোমার কখনো মনে হয় আমি ঠিক, আমাকে বিশ্বাস করা যায়, তবে কল করো। নিলয়ের থেকে যত দ্রুত পারো সরে আসো, কারণ মরলে তুমি মরবে, নিলয়ের কিছুই হবে না। আসি। মাহি সেখান থেকে চলে যায়। মাসুমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। মনের ভিতরে উকি দেয় নানান প্রশ্ন। সেই প্রশ্নগুলো মাহি তৈরি করে গেছে। নিলয় কি আসলেই তাদেরকে ব্যবহার করছে? নিলয়ের থেকে কি মাসুম দূরে সরে যাবে? নিলয় কি সেটা মানবে? নিলয়কে মাসুম সরাসরি বলবে যে সে আর আন্ডারওয়ার্ল্ডে থাকবে না, সে দূরে চলে যাবে, নিজেকে সবার থেকে দূরে করে রাখবে, নতুনভাবে বাঁচতে চায় সে। যদি নিলয় রাজি না হয় তবে মাসুম তার মতো করে চলে আসবে, মাহির হাত ধরবে। মাসুম কথাগুলো ভাবতে ভাবতে বসা থেকে উঠল। তারপর রাজ ছাদে দাঁড়িয়ে আছে। রাজের পিছনে বসে আছে জিসান, আদনান সাহেবের ছেলে জিসান। জিসানের দিকে ঘুরল রাজ, রাজের হাতে সিগারেট। জিসান উঠে দাঁড়ায়, রাজের কাছে আসে সে। রাজের গালায় একটা জোরে চড় দিয়ে বলে, শালা হারামি, তোকে বলেছিলাম না নিলয়কে মারতে, নিলয়ের লোকেদের না। সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে, সবগুলো বোকা। আমি কাদের নিয়ে প্ল্যান করেছি ভাই? এক নেহা নিলয়ের সাথে বিয়ে দিলাম যাতে নিলয়ের সব ইনফরমেশন আমাকে জানাতে পারে, কিন্তু সে এখন নিলয়ের প্রতি দুর্বল। বোকার মতন সেও নিলয়ের গুণাগুণ করছে।
আমার এতদিনে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। সিগারেট দে। রাজ ভয় পায়। রাজ এই দুনিয়াতে দুজন মানুষকে ভয় পায়। প্রথম জন হলো নিলয় আর দ্বিতীয় জন হলো জিসান। জিসানের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রাজ। জিসান ছাদের পাঁচিলে হাত ঠেকিয়ে সিগারেট টানছে। ছাদের উপর থেকে বিরাট বড় মাঠ দেখা যায়। সেদিকে তাকিয়ে আছে জিসান। জিসান রাজের দিকে তাকিয়ে বলে, আমার বাবাটাও বোকা, মন্ত্রী হওয়ার জন্য নিলয়ের হেল্প নিচ্ছে। কেন ভাই? আমরা কি করলাম? আমাকে বললে তো এতদিনে করেই দিতাম। আমার বাবাকে মেরে ফেলো। ভাই, সে আপনার বাবা হয়, বাবাকে মারবে? চুপ কর, তোর পরিবারকে তুই মারছিস না। তুই পারলে, আমি কেন পারবো না? কিন্তু সেটা তো আপনার প্ল্যান অনুসারেই করছি, আপনি তো করেননি। ডেভিডকে পেতে হলে কিছু কাছের জিনিস হারাতে হয়। নেহাকে এখন মারা যাবে না। নেহা হবে আমাদের শেষ ট্রাম্প কার্ড। নেহাকে ব্যবহার করব যথাসময়, কিন্তু আদনানকে মেরে ফেলতে হবে। নিলয় আদনান সাহেব একসাথে যে কোনো কিছু করতে পারে। আর কত অভিনয় করে পঙ্গু সেজে থাকবেন বাসায়? সময় হলে জানতে পারবে। আর কোনো সমস্যা? ভাই, আকাশ হয়তো ঝামেলা করতে পারে, সে যেন আমি তার হয়ে কাজ করি। আরে আকাশ প্রধানমন্ত্রী হয়েছে তো কি হয়েছে? শালাকে পার্লামেন্টের ভিতরে মারতে পারি। ডেভিড আকাশকে নয়, সে ওয়ান নাইট গ্যাংকে চিনে। আর ডেভিড জানেও না এই গ্যাংয়ের লিডার কে। 15 বছর ধরে একটু একটু করে এই গ্যাং গড়ে তুলেছি। নিলয় নিজেও জানে না এর শেষ কোথায়। নিলয়ের প্রথম ভুল হলো মাহির বাবাকে তার সামনে মারা। মাহিকে কল দাও। ভাই, আপনি একটা জিনিস, এভাবে মাইন্ড গেম খেলছেন। না পারবে আকাশ কখনো ধরতে, না পারবে নিলয় কখনো কিছু জানতে। আমি শুধু আমার লক্ষ্যে পৌঁছতে চাই। সামনে যে আসবে তাকেই মেরে ফেলবো। হাবিব আর শামিনকে মেরে দাও। ওদের জন্য সমস্যাতে পড়তে যাচ্ছি। আর ওদের মেরে লাশের পাশে ওয়ান নাইট গ্যাং লিখে দাও। আর যে চিঠি দেয় তাকে খুঁজে বের করেছি আমি। কিন্তু এখানে একটা মাইন্ড গেম খেলতে হবে। চিঠি যে কে দেয় সেটা এখনো রহস্য। চিঠি আদনান সাহেবকে দেয়, নিলয়ের কাছেও আছে, তোমাকেও দিয়েছি। আকাশকেও ছাড় দেয়নি। সে অনেক ডেঞ্জারাস। ঠিক সময় ঠিক বলে 6 মেরেছে। সেই চান্সেই তাকে ভয় পেতে। কিন্তু সে জানে না সব গেমের পিছনে আমি আছি। হাবিব আর সামিন মেরে ওদের লাশের পাশে গ্যাংয়ের নাম লিখব, যাতে নেহা নামটা দেখতে পায়। আর এই কাজে ফেসে যাবে শুভ্র, কারণ শুভ্রের মাধ্যমে আমরা ওয়ান নাইট গ্যাংকে সামনে এনেছি। সিয়াম মরার পর শুভ্র এটাই করেছে। পুলিশ জেনে গিয়েছে সিয়ামকে খুন করেছে শুভ্র। লাশের পাশে ওয়ান নাইট গ্যাং লেখা। তার মানে হাবিব আর সামিন মারলে শুভ্রকেই সন্দেহ করবে পুলিশ। পুলিশ শুভ্রকে খুঁজবে। আর তখনই আরেকটা মাইন্ড গেম খেলতে হবে। সেটা হলো ওই অচেনা চিঠিদাতার আগেই আমাদেরকে আবার সবাইকে চিঠি দিতে হবে। তবে এবার চিঠির নিচে ওয়ান নাইট গ্যাংয়ের নাম লেখা থাকবে। ধরবে সবাই শুভ্রকে। শুভ্রকে মারতে আকাশ যাবে, নয়তো নিলয়। শুভ্র হয় তাদেরকে মারবে, নয়তো সে মরবে। এই আন্ডারওয়ার্ল্ডে একটাই গ্যাং থাকবে, একজনই গ্যাংস্টার থাকবে, আর সেটা হলো আমি। আর আমার তৈরি গ্যাং ওয়ান নাইট। তারপর হবে আসল গেম। জিসান থামলো। এতক্ষণে তার সিগারেট খাবার শেষ হয়ে গেছে। রাজ এক দৃষ্টিতে তাকিয়ে জিসানের কথা শুনছে। রাজ চাইলেও জিসানকে কিছু করতে পারবে না, কারণ রাজকে জিসান সব কিছুর পাওয়ার দিয়েছে। রাজ এটাই চেয়েছিল। শুধু সমস্যা হলো নিলয়। ক্লাব ফুটবলে যেমন রিয়াল মাদ্রিদের একটাই সমস্যা, আতঙ্কের নাম ছিল মেসি, ঠিক এখানেই একই রকম। ওরা নিজেদের মতো সব কিছু ছাড়িয়ে গেছে, কিন্তু ওদের একটাই বাধা, সেটা হলো নিলয়। জিসান হাসতে থাকে। জিসান বলে, গেমস তো সবে শুরু। নিলয় জানেও না সে কিভাবে মরতে চলেছে। নিলয় মরার পর সবার আগে আধিপত্য দেখাতে আসবে শুভ্র। সেজন্য তাকে সরানোর জন্য এই প্ল্যান। শুভ্রের ভিতরে হিংস্রতা দেখেছি। আমাদের একটা হাতিয়ার দরকার ছিল, সেটার নাম হলো শুভ্র। তুমি ভালো কাজ করেছো রাজ। তুমি নিলয়ের জায়গা পেতে চাও তো পেয়ে যাবে। আমি কথা দিচ্ছি, নিলয় মরলে আমি তোমাকে নিলয়ের জায়গায় বসিয়ে দেব। পুরো আন্ডারওয়ার্ল্ড শাসন করবে তুমি। আমার এটা চাই না। তাহলে কি চান আপনি?
আমরা তো সবাই নিলয়ের জায়গাটাই পেতে চাই। আমি ডেভিল হতে চাই রাজ, ডেভিল। তার মানে আপনি কি ডেভিডকে সরানোর প্ল্যান করে ফেলেছেন? জিসান হাসে, হাসতে হাসতে সে ছাদ থেকে নামতে শুরু করে। রাজ এক দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে আছে। রাজের মাথাটা যেন চক্কর দিচ্ছে। এখন নিশ্চয় বোঝা যাচ্ছে রাজ কেন জিসানকে মারতে পারবে না। কারণ জিসানের আন্ডারওয়ার্ল্ড চায় না, সে চায় আরও বড় কিছু। রাজ গ্যাংস্টার কিং হওয়ার জন্য সব হারিয়েছে, সেটা পেলে ওর কিছুই চাই না। আর জিসান ডেভিডের জায়গা পেতে সব করেছে। তাছাড়া জিসানের ভাবনায় এদের সবার থেকে অনেক আগে। জিসানকে একমাত্র বিট করতে পারে নিলয়, সেটা জিসান ভালো করেই জানে। তাই নিলয়কে মারতে একটু একটু করে এগিয়ে যাচ্ছে সে। জিসানের মতো ডেঞ্জারাস পশু এই আন্ডারওয়ার্ল্ডে নেই, তাকে কেউ চিনে না, অথচ তার গ্যাংয়ের লোকেরা সবসময় ঘুরে বেড়ায়। জিসান জানে তাকে এখন কি করতে হবে। আর রাজও বেরিয়ে যায় হাবিব আর সামিনকে মারতে। সামনে একটা বিরাট কিছু ঘটতে চলেছে, যেটা নিলয়ের কল্পনারও বাইরে, আবার জিসানেরও কল্পনার বাইরে। সবাই সবার জায়গা থেকে মাইন্ড গেম খেলতে ব্যস্ত, কিন্তু এদের মধ্যে ভয়ঙ্কর কে? নেহা অফিস শেষ করে বাড়িতে এসেছে। নিলয় বসে আছে, নিলয়ের পাশে ইভানা বসা। দুজনে একসাথে বসে ল্যাপটপে ড্রামা দেখছে। নেহা ল্যাপটপের দিকে তাকায়, ওটা তারই ল্যাপটপ। নেহার মেজাজ অনেক খারাপ হয়। এই ইভানা কেন নিলয়ের সাথে সাথে থাকবে? নেহা না পারছে কিছু বলতে, আবার না পারছে সহ্য করতে। কিন্তু কেন সে সহ্য করতে পারছে না? নেহা সামনে এসে দাঁড়ায়, নেহাকে দেখেও ওরা না দেখার ভান করে। নিলয় বলে, এই ড্রামাতে দেখবা এই মেয়েটা হলো সাউথ কোরিয়ার আর নায়কটা হলো নর্থ কোরিয়ার একজন সেনা সদস্য। ড্রামাটার নাম হলো ক্রাশ ল্যান্ডিং অন ইউ। সাউথ কোরিয়ার মেয়েটা ভুলে নর্থ কোরিয়াতে চলে আসে। জোশ লাগে ড্রামাটা। ছেলেটা দেখতে অনেক সুন্দর। এই যে নিলয়, জলদি রুমে আসো তো। হ্যাঁ, আমার মেয়েটার চুলগুলো ভালো লাগে, হাসিটাও সুন্দর। দুজনকে বেশ মানিয়েছে। নিলয়, আমি কিন্তু ডাকছি তোমাকে। ও নেহা, তুমি কখন এলে? আসো, জয়েন হও, ড্রামা দেখো। রুমে আসো এখনই। নিলয়, থাকেন না আরেকটু? আচ্ছা, আবার অন্যদিন। তুমি আজকে যাও, আবার আসবা। আচ্ছা, ঠিক আছে। নেহা তুমি যাও, আমি ইভানাকে বাহিরে এগিয়ে দিয়ে আসি। নেহার আগে গজগজ করে উঠল, তারপর ল্যাপটপটা মুখের উপরে বন্ধ করে হাতে করে নিয়ে চলে যায় নিজের ঘরে। বিছানার উপরে ছুঁড়ে মারে সেটা। রুমের ভিতরে পায়চারি করছে নেহা। নেহার একদমই সহ্য হচ্ছে না এসব। নিলয়ের সাথে ইভানাকে নেহা যেন আর নিতে পারছে না। কিন্তু নেহার সমস্যাটা কি? নেহা নিজেই তো নিলয়কে মারতে চায়, তাহলে ও যার সাথে যা ইচ্ছে করবে তাতে নেহার কি? হ্যাঁ। নিলয় রুমে আসলো। নেহাকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয়ের মুখে হাসি। নিলয় বলে, কি ব্যাপার, তুমি এখনো ফ্রেশ হওনি? আজকে থানা থেকে বেরিয়ে তোমাকে দেখলাম না কেন? ওই পিচ্চি ছেলেটা খোঁজ করছিল। ও এমনিতে যায়নি, আর কেন যাব? তাই তো, কেনই বা যাবে? যেখানে অন্য নারীতে সব পুরুষ এনজয় খুঁজে পায়, সেখানে ঘরের নারী কি আর শখের হয়? এক্সকিউজ মি, বুঝি নাই কথাটা। কিছু না, বাদ দাও। নিলয় বিছানায় বসলো, তারপর বিছানায় হাত ছড়িয়ে শুয়ে সিলিংয়ের দিকে কিছু সময় তাকিয়ে থেকে আবার উঠে বসলো। নেহাকে বলল, তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? তুমি কি মা হতে চলেছো নাকি? চেয়েছিলাম বাবা হতে, কিন্তু সেই সৌভাগ্য কি আছে? বউ তো নেই। তো আমি কে? নিলয় মুচকি হাসল। নিলয়ের হাসিতে রহস্যের গন্ধ পায় নেহা। নেহা চুপচাপ জানালার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। নিলয় নেহার দিকে তাকিয়ে বলে, উকিলের সাথে কথা বলেছি, তোমার আমাকে আর বেশি দিন সহ্য করতে হবে না। আমাদের ডিভোর্সের ব্যাপারে কথা হয়েছে, আর তোমার জীবন থেকে, তোমার বাড়ি থেকে, তোমার অস্তিত্বের গভীর থেকে একদম হারিয়ে যাব। আমি জানি আমাকে খুঁজবে না, তবে আমাকে অ্যারেস্টও করতে পারবে না, কারণ আমার ছোট ভাইয়ের মতো যারা আছে ওদের মধ্যে একজন মরে গেছে। তাই আমি কবে কখন মরে যেতে পারি সেটার গ্যারান্টি নেই। কারো পিস্তলের গরম সীসা আমার বুক ভেদ করে চলে যাবে। আমি চাই না তোমাকে কেউ বলুক কোনো মাস্তানের বউ তুমি। তাই তুমি না চাইলেও আমি চাই এখন তোমাকে ডিভোর্স দেওয়ার। নিলয়ের কথাগুলো নেহা শুনে সে কথা শূন্য হয়ে পড়ে।
কি বলবে খুঁজে পায় না নেহা। কেমন যেন নেহার ভীষণ কষ্ট হতে থাকে। এই কষ্টের মানে কি? নেহা কিছুতেই সেই কষ্টগুলো প্রকাশ করতে পারছে না। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় নেহার কাছে আসে, নেহার গালে আঙুল দিয়ে একটু বুলিয়ে নেহাকে জড়িয়ে ধরে। তারপর ফিসফিস করে নিলয় বলে, আমি কখনো মায়ের আদর পাইনি। আমি যখন বুঝতে শিখেছি তখন একজনকে মা ডেকেছি, তবে জানতে পারি সে আমার মা নয়, সে পালিত মা। আমার মতো একটা বেজন মাকে কেউ ভালোবাসে না। আর তোমার ভালোবাসাটা তো আমার কাছে দুঃস্বপ্নের মতো। আমারও কষ্ট হয়, আমারও ভালোবাসতে ইচ্ছে করে। আমি চাই কেউ আমাকে আপন করুক, কিন্তু সেটা এখন অতীত। আমি এক্সেপ্টেশন রাখি না। আমি তোমার গুলিতে নয়, শত্রুর গুলিতে মরতে চাই। তুমি জিতে গেলে নেহা, আর আজই তোমাকে শেষ স্পর্শ করা। নিলয় আর কিছু না বলে চলে যায় রুম থেকে। তারপর নেহা নিলয়ের কথা শুনে একদম চুপ হয়ে যায়। হঠাৎ নিলয় কেন এমন সিদ্ধান্ত নিল? নেহা বিছানায় বসে কাঁদছে। দরজার কাছে আদনান সাহেব এসে দাঁড়ালো। নেহার দিকে তাকাতেই দেখতে পায় আদনান সাহেব নেহা কাঁদছে। তিনি ভিতরে আসলেন, নেহার পাশে বসলেন। আদনান সাহেব বললেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? নিলয় কি তোকে কষ্ট দিয়েছে? শোন মা, নিলয় অনেক ভালো একটা ছেলে। নিলয় এমনিতে মস্তান, কিন্তু সে আসলে ডেভিল নয়। সে ভালো মানুষ। তোদের কাছে সে হয়তো আইন নিজের হাতে সে তুলে নেয়, কিন্তু এই সমাজে নিলয়ের মতন মানুষের দরকার আছে। নিলয় এমন না যে খারাপ মানুষের মতন ভালো মুখোশ পরে থাকবে। নিলয় যা করে সবার ভালোর জন্যই করে। তাকে বোঝার চেষ্টা কখনো করিসনি। তবে আমাকে মাফ করে দিস, তোর পক্ষে আমি ছিলাম না বলে। নেহা আদনান সাহেবকে জড়িয়ে ধরে নেহা কাঁদছে। আদনান সাহেব নেহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নেহা কাঁদতে কাঁদতে বলে, বাবা, নিলয় আমাকে ভালোবাসে না। সে কখনো আমাকে ভালোবাসেনি। কেন মনে হচ্ছে এমন? সে আমাকে ডিভোর্স দিতে যাচ্ছে। তাকে আটকাও বাবা, আমি নিলয়কে পাশে চাই। আদনান সাহেব নেহার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আচ্ছা, চিন্তা করিস না, দেখি কি করা যায়। জিসান দরজায় দাঁড়িয়ে ওর বাবা বোনের কথাগুলো শুনছিল। জিসান ফোন বের করে রাজকে কল করে। রাজ ফোনটা রিসিভ করে। রাজ, নিলয়ের দুর্বলতা খুঁজে বের করো। ভেবেছিলাম নেহাকে নিলয়ের সাথে বিয়ে দিতে পারলে আমি ওর দুর্বলতা খুঁজে পাবো, কিন্তু সেটা ভুল। নিলয় নিজেই নেহাকে ডিভোর্স দিতে যাচ্ছে। ওই নিলয়ের উপর লোক লাগাও, সে কিছু একটা করতে যাচ্ছে। আচ্ছা ভাই, আমি হাবিব আর সামিনকে ডেকেছি, ওরা আসবে, আমি ওদেরকে মারবো। ঠিক আছে, রাখো। জিসান ফোন কেটে দেয়। নিজের রুমের দরজা আটকে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পায়চারি করতে করতে ডেভিডের কথা ভাবছে। জিসানের প্ল্যান নিলয় নয়, নিলয়ও জিসানের প্ল্যানের জাস্ট একটা টিক্কার গার্ড মাত্র। জিসান পুরো পৃথিবীর আন্ডারওয়ার্ল্ড নিজের নিয়ন্ত্রণে নিতে চায়, আর এটাকে লিড করে ডেভিড। জিসান ডেভিডকেই মারার প্ল্যান করে এসেছে এতদিনে। এই জন্য জিসান ডেভিডের পাঁচাটা কুত্তার মতো আচরণ করেছে। ডেভিড যা বলেছে সেটাই করেছে, কিন্তু জিসান হলো সবচাইতে ধূর্ত আর হিংস্র পশুর মতো। সেই সুযোগের অপেক্ষাতে আছে। জিসান সবার দুর্বলতা জানে, যেটা জিসানের খুব কাজে লাগবে। জিসান তার গ্যাংয়ের ছেলেকে কল দেয়, সব কিছু বুঝিয়ে দেয় কোন সময় কি করতে হবে। ওরা সেভাবেই রেডি হয়ে থাকে। রাজ একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদে বসে আছে। হাবিব আর সামিন আসলো সেখানে। একটা টেবিলে চেয়ার রাখা, ওরা দুজন সেখানে এসে বসলো। রাজ বসে আছে। রাজ সিগারেট জ্বালায়। হাবিব বলে, রাজ, আকাশ ভাই কোথায়? চলে আসবো, অপেক্ষা করুন। নিলয়কে কবে মারবে তুমি? নিলয় তো মরবেই। নিলয়কে মারার জন্যই তো আপনাকে এখানে ডেকেছি। প্ল্যান কি? প্ল্যান খুবই সহজ। একটা বড় জিনিস পেতে জলে প্রথমে ছোট জিনিসকে ছাড়তে হয় বা হারাতে হয়, তবেই তো বড় জিনিস পাওয়া যায়। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু আমরা কি হারতে যাচ্ছি? আর যা হারাবো তার বিনিময়ে কি নিলয়কে মারতে পারবো? অবশ্যই, কারণ এটা জলে ফেললেই ধরা পড়বে না। একটু অপেক্ষা করে তবেই পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন, কাজে লেগে পড়ো। জি, যেমনটা আপনারা চান।
রাজ উঠে দাঁড়ালো, কোমর থেকে পিস্তল বের করে হাতের মধ্যে আনলো। রাজ মুচকি হাসতে থাকে, তারপর সামিনের দিকে তাক করে কোনো রকম সময় না নিয়ে ঠাস করে গুলি চালিয়ে দেয়। কোথা থেকে এক ঝাঁক কবুতর উড়ে গেল গুলির শব্দে। হাবিব উঠে দাঁড়ায়, রাজের দিকে তাকিয়ে থাকে। ভয়ে হাবিব চোখের পলক না ফেলেই তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ হাসতে থাকে, হাসতে হাসতে বলে, গ্যাংস্টার কিং হতে হলে কিছু কাছের মানুষকেও নিজ দায়িত্বে মারতে হয়, যেমন আমার পরিবার, তেমন তোরাও। গুড বাই মন্ত্রী সাহেব। রাজ, তুই কি করছিস? শালা পোষা কুত্তা, তুই আমাকে মারবি? আমি একা। ঠাস ঠাস করে আরও দুটো গুলি চলে। হাবিব গুলি খেয়ে পড়ে যায় ছাদে। রাজ দ্রুত ওয়ান নাইট গ্যাং নাম লিখে চলে আসে। সাব্বির আর রাকেশ কল দেয় নেহাকে। ম্যাম, আমরা রাজের পিছু নিয়েছিলাম। শহরের ভিতর যে কন্ট্রাকশনের কাজ চলছিল, তারপর সেটা বন্ধ হয়, সেখানেই এসেছিল রাজ, কিন্তু আর খুঁজে পাইনি। খুঁজে দেখো সব জায়গাতে, সে ওখানেই আছে, জলদি খোঁজো। ম্যাম, দুটো গুলির শব্দ শোনা যায়, মনে হচ্ছে এভাবে থাকা সবচাইতে উঁচু বিল্ডিংয়ের দিক থেকে এসেছে। জলদি যাও সেখানে, রাজ বিরাট কিছু করতে যাচ্ছে। ইয়েস ম্যাম। ম্যাম, রাজের গাড়ি দেখতে পেয়েছি। সাব্বির, সামনে রাজ, গাড়িতে উঠবে, জলদি চলো, ফাস্ট। রাকেশ আর সাব্বির ফোন রেখে সেদিকে দৌড়াতে থাকে। রাজ গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। সাব্বির আর রাকেশ এসে কিছুই করতে পারে না। ওরা দুজন উঁচু বিল্ডিংয়ের সব কিছু দেখতে থাকে। অনেকটা সময় পার করে ওরা দুজন সেই বিল্ডিংয়ের ছাদে চলে আসে। দেখতে পায় দুটো লাশ পড়ে আছে। কাছে যেতেই দেখে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আর একজন শিক্ষামন্ত্রীর লাশ। রাকেশ লাশগুলোর কাছে যেতেই দেখলো লাশের পাশে লেখা ওয়ান নাইট গ্যাং। সাব্বির সব কিছু ছবি তুলে নিল। রাকেশ রাজ তাহলে কি কিলার শুভ্রের হয়ে কাজ করে? নেহা ম্যামের টেবিলে সিয়ামের যে লাশের ছবি ছিল সেই লাশের পাশেই দেখেছিলাম এই ওয়ান নাইট লেখা। নেহা ম্যাম শিওর ছিল যে এটা শুভ্রের কাজ। তার মানে রাজ, শুভ্র এরা হলো ওয়ান নাইট গ্যাংয়ের লোক, আর শুভ্র হলো সেই গ্যাংয়ের লিডার। তার মানে রাজের পিছনে নয়, বরং আমাদের শুভ্রকে ধরতে হবে। ঠিকই বলেছো, আমাদের চোখে ধুলো দিতে রাজ নিজেকে লিডার মনে করেছিল, কিন্তু আসলে শুভ্রই হলো আসল লিডার। শুভ্রকে ধরতে হবে আমাদের। ওরা সব কিছু ছবি তুলে নিয়ে পুলিশ ফোর্সদের কল করে, লাশ পোস্টমর্টমে পাঠায়। তারপর নেহাকে সব কিছু জানায় ওরা। নেহা থানায় বসে সব খবর পেয়েছে। হঠাৎ নেহার ফোনে কল আসে, আর নোন নাম্বার। নেহা ফোন রিসিভ করে। হ্যালো নেহা। জি, কে বলছেন? পিএম আকাশ বলছে, দেখা করো আমার সাথে। স্যার আপনি? জি স্যার বলুন, কোথায় আসতে হবে? ঠিকানা পাঠিয়ে দিব। তুমি একজন মাস্তানকে সাহায্য করছো নেহা, তোমার আমার সাথে দেখা করা উচিত। আকাশ ফোন কেটে দেয়। ড্রিঙ্কস হাতে নিয়ে সে পায়চারি করছে। কি করবে আকাশ বুঝতে পারছে না। হাবিব আর সামিনকে পাচ্ছে না সে, রাজকেও পাওয়া যাচ্ছে না। সবাই যেন হঠাৎ করে আকাশের থেকে দূরে চলে গেছে বা দূরে থাকছে। আকাশ বুঝতে পারছে না কি হতে যাচ্ছে সামনে। নিলয়, অর্ক আর অনেক ছেলেরা বসে আছে নিলয়ের পুরনো সেই বাড়িতে। মাসুম আসলো সেখানে। চুপচাপ মাসুম এসে টেবিল থেকে ড্রিঙ্কসের বোতল নিয়ে গলায় ঢেলে নিচের দিকে তাকালো। নিলয় জিজ্ঞাসা করলো, কোথায় ছিলি তুই? ছিলাম একটু কাজে। কি কাজ? ভাই, আমার তোমার সাথে কিছু কথা আছে। কি হয়েছে? কিছু লাগবে তোর? কি লাগবে বল। শিয়াম মারা গেছে। সে আমাদের সাথে ছোটবেলা থেকেই আছে। তার মৃত্যুতে খারাপ লেগেছে অনেক, কিন্তু শিয়াম এমনি এমনি মরেনি। তাকে গলা টিপে খুন করে তারপর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সব কিছু তুমি জানোই। হ্যাঁ জানি তো। সব কিছু জানার পরও তুমি এখনো চুপ করে আছো। তুমি তো বলেছিলে আমরা তোমার ছোট ভাই, নিজের ভাই বলেছিলে। তাহলে নিজের ভাই মারা যাওয়ার পর তুমি চুপ আছো, কাউকে কিছু বললে না। শুভ্রই মেরেছে শ্যামকে। এটার বড় প্রমাণ হলো জেসমিন। তুমি কেন শুভ্রকে মারলে না? দেখ মাসুম, জানি সিয়াম মারা গেছে, কষ্ট তোর হচ্ছে, আমারও অনেক কষ্ট হচ্ছে। চাইলেই আমি শুভ্রকে মারতে পারি, কিন্তু শুভ্রকে মারবো না এখন। সময় হলে ঠিকই মারবো। আমাকে আমার মতো করতে দে। হাসিস কেন তুই? ঠিকই তো আছে, সব কিছুর জন্য সময় দরকার। সময়? হ্যাঁ, একটা মানুষ মারা গেছে, তার জন্য সময় লাগবে।
ওয়াও, বেশ লাইন ছিল ভাই এটা। তোমার এই সময় কখনো হবে না ভাই। তোমার জন্য আমরা কি না কি করেছি, আর তুমি কি না তার মৃত্যুর প্রতিশোধ নিতে সময় নিচ্ছ। এর মধ্যে যদি আমার কিছু হয়, যদি অর্ককে মেরে ফেলে, তখনও কি সময় লাগবে তোমার? কি বলতে চাইছিস মাসুম? তুই চুপ কর। সত্যি কথা হলো, নিলয় হলো অন্ধকার জগতের কিং, আর সে সবসময় নিজেরটারই ভাবে, কখনো আমাদের কথা ভাবেইনি। আর আমরা বোকার মতো স্বার্থ ছাড়াই তার পিছনে ছুটে গিয়েছি। কিন্তু দিন শেষে নিলয় সবসময় নিজের স্বার্থটাই ভেবেছে। আমরা মরলেও তার কিছু আসে যায় না। আমাদের মতো আর জীবনের মূল্য নেই। রাস্তায় পড়েছিলাম, তুলে এনে বড় করেছে। সে আসলে একজন স্বার্থ হাসিল করা মানুষ। মাসুম। নিলয় উঠে এসে মাসুমের গালে চড় বসিয়ে দেয়। মাসুম চড় খেয়ে ড্রিঙ্কসের গ্লাসে জোরে চাপ দিয়ে ধরে, গ্লাসটা ভেঙে যায়। মাসুম হাসতে থাকে। মাসুম হাসতে হাসতে বলে, জানতাম এটাই হবে। তুমি কখনো আমাদেরকে ভালোবাসুনি ভাই, নিজের স্বার্থের জন্য সব করেছো। আমাদের কথা ভাবোইনি, আমাদের রাস্তা থেকে ঠিকই তুলে এনেছো। কখনো পড়াশোনা তো করতে বলনি, বানিয়েছো গ্যাংস্টার। আন্ডারওয়ার্ল্ডের খারাপ মানুষের আমাদেরকে চেনে, কিন্তু এই সমাজের কোনো ভদ্র মানুষেরা আমাদেরকে চেনে না। খারাপ তো খারাপেরাই চিনবে, তাই না? ভালো কাজে কখনো ব্যবহার করো। নিজের স্বার্থের জন্য তুমি আমাদের ব্যবহার করেছো। তুমি একটা সেলফিশ। শিয়াম বলল, তুমি দিব্যি ভালো আছো, তুমি তোমার বউয়ের সাথে ভালো আছো। আমরা কি চাই, কি লাগবে, আমাদের সব ঠিক আছে কিনা জানতে চেয়েছো? চাওনি। সব কিছু নিজের মতো করে তৈরি করেছো, নিজের ইচ্ছা মতো আমাদেরকে কাজে লাগিয়েছো। তুমি মূলত আমাদের ছাড়া কিছুই না। আমাদের সাহায্যে তুমি আজ হয়তো গ্যাংস্টার লিডার, আন্ডারওয়ার্ল্ডের কিং, কিন্তু আমাদের জীবনটা নরক বানিয়েছো। পুলিশের থেকে বাঁচতে হয় আমাদের প্রতিনিয়ত কখনো মরে যাব, তার কোনো গ্যারান্টি নেই। তোমার কিছু হবে না, হলেও সেটা পরে, কারণ তুমি গ্যাংস্টার লিডার, অথচ আমরা গোলামি করে গেলাম। মাসুম, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? তুই এসব কেন বলছিস? বাইরে চল। অর্ক, সরে যা, বলতে দে তাকে। অর্ক সরে আসে। নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে মাসুম। মাসুম কাঁদছে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে ওর সামনে। মাসুম বলে, মাহির কথা মনে আছে? সে তার বাবাকে বাঁচাতে আমাদের সাথে জয়েন হয়েছিল। সে পারেনি তার বাবাকে, মাকে বাঁচাতে। সে বলেছিল নিলয় আমাদের ব্যবহার করে। সেদিন তাকে বিশ্বাস না করাটা আমার ভুল ছিল। আমি যেতে চাই, আমি চলে যেতে চাই। মাহি ফিরে এসেছে, মায়ের সাথে আমার দেখা হয়েছিল। সে আমার ব্যাপারে বলেছে নিলয় আমাদের জন্য ভাবে না, নিলয় নিজের কথা ভাবে। আজ থেকে আমি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। আমি আর এই মাস্তানি জগতে থাকতে চাই না। আমি সুন্দরভাবে বাঁচতে চাই, মাহিকে বিয়ে করে মাহির সাথে থাকতে চাই। কখনো আর আসবো না। মাসুম, কি বলছিস রে তুই? নিলয় ভাই কি করেছে? আমাদের জন্য ভুলে গেছিস? রাস্তায় পড়েছিলি, ভাই তোকে নিয়ে এসেছে, আর তুই কি না? আমার হাত ছাড় অর্ক। আমি তাকে চিনতে ভুল করেছি। রাস্তা থেকে তুলে এনেছিলে, প্রয়োজনে তার কথা মতো কাজ করেছি, সব শোধ। এখন আমি আমার মতো থাকতে চাই। ভাই, মাসুম চলে যাচ্ছে, তাকে আটকাও। ছেড়ে দে, ওকে যেতে দে। ভাই, মাসুম। মাসুম অর্কের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। অর্ক চুপচাপ দাঁড়িয়ে থাকে নিলয়ের সামনে। অর্ক জানে নিলয় নেহাকে ছেড়ে এসেছে, কিন্তু মাসুম বুঝল না। মাসুম সেখান থেকে বের হয়। রাত হয়ে গেছে। মাসুম মাহিকে কল দেয়। মাহি, আমি ভেবে নিয়েছি আমি তোমার সাথেই থাকবো। তোমাকে ভালোবাসি আমি আজও। নিলয়ের সাথে সব কিছু শেষ করে আসছি। আমি সব কিছু বলে আসছি। সে মনে হয় না আমার কাছে বাধা দেবে। আমি শান্তিতে বাঁচতে চাই তোমার সাথে, ভালোবেসে একসাথে থাকতে চাই। চলো আমরা দূরে কোথাও হারিয়ে যাই, তারপর কেউ খুঁজে পাবে না আমাদের। বাহ, এটাই তো চাচ্ছিলাম। মানে অনেক বছর পর আমাদের ভালোবাসাটার পূর্ণতা পেতে যাচ্ছে। চলে আসো, আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি, কাজীকেও ডাকছি।
একবারে বিয়ে করে এখান থেকে গাড়িতে করে চলে যাব অনেক দূরে। ঠিক আছে। মাসুম চলে যায় সেখান থেকে, আর নিলয় বসে আছে নিজের জায়গাতে। অর্কও চুপচাপ বসে আছে। পুরো বাড়িটাতে অনেক মানুষ ভর্তি থাকলেও কোনো কথা নেই। নীরবতা ভেঙে নিলয় বলল, পৃথিবীতে দুই ধরনের মানুষ হিংস্র হয়। এক ধরন হলো যারা টাকার পেছনে ছোটে, আর এক ধরন হলো কাছের মানুষের মনে আঘাত যারা করে। আমি তো টাকার পিছনে ছুটিনি, আমি তো এমন ছিলাম না। কত কত বছর একসাথে থেকেও কাছের মানুষগুলো এভাবে হারিয়ে চলে যাচ্ছে দূরে, আমাকে ছেড়ে। আমার কি দোষ? আমার কি খারাপ লাগে না? ভাই চিন্তা করো না। অর্ক, ভাই। চলে যা। মানে কোথায়? চলে যা এখান থেকে, আমাকে ছেড়ে চলে যা। আমি চাই না তুইও শেষ সময়ে আমাকে কষ্ট দিয়ে চলে যা। এখন যা তুই, যাতে কষ্ট কম হয়। আমি চাই না আমাকে কেউ আর বলুক আমি নিজের স্বার্থটাই বুঝি। তোদের জন্য কত কিছু করলাম, অথচ তোরা আমাকে বুঝলি না, কষ্ট দিলি আমাকে। অর্ক বসা থেকে উঠল, নিলয়ের কাছে এসে নিলয়কে জড়িয়ে ধরে বলে, ভাই আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। ওরা বোকা, আমি না। নিলয় কিছু বলল না। হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। তারপর মাসুম মাহির দেওয়া ঠিকানায় চলে আসে। মাসুম গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নামতেই অবাক হয়, কারণ এটা সেই নির্জন রাস্তাটা যেখানে সিয়ামকে মারা হয়েছিল। কিছুটা দূরে পুকুর আছে। মাসুম মাহিকে কল দেয়। মাহি রিসিভ করে। কোথায় তুমি? আর তুমি এই নির্জন রাস্তাতে আসতে বললে কেন? আমাদের এত লুকোচুরি কেন হয়? জানতে পারবে তুমি, এখান থেকেই তো আমাদের নতুনভাবে জীবন শুরু হবে। থাকো, আমি আসছি। মাহি ফোন কেটে দেয়। শুভ্র তখন মাহির কোলে মাথা রেখে শুয়ে আছে। মাহি শুভ্রের চুলগুলো টেনে দিতে থাকে। মাহি শুভ্রকে বলে, কাজ হয়ে গেছে, চলো এবার। শুভ্র আর মাহি বের হলো। নিলয় আর অর্ক বসে আছে। অর্ক কি করবে বুঝতে পারছে না। অর্ক বলে, মাসুম এতটা বোকা কেন ভাই? সে মাহির পাল্লাতেই পড়ল। অনেক চিন্তা হচ্ছে ভাই, যদি মাসুমের কিছু একটা হয়। অপেক্ষা কর অর্ক, সময় হতে দে, দেখবি ওরা ভয়ে সবাই কান্না করবে। ওদের মতো ওরা কথা বলতে থাকে। এদিকে মাসুম গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাহির অপেক্ষা করছে সে। কিছু সময় পর দূর থেকে একটা বাইক আসতে দেখলো মাসুম। বাইকের আলো সোজা তার দিকে এসেই পড়ছে। বাইকটা সোজা মাসুমের কাছে এসে থামলো। বাইক থেকে মাহি নামলো। মাহিকে দেখে মাসুম অনেক খুশি হয়। মাহিকে গিয়ে জড়িয়ে ধরে মাসুম। মাসুম মাহিকে জড়িয়ে ধরে বলে, মাহি, আমি সব ছেড়ে চলে এসেছি। নিলয় ভাইকে ছেড়ে এসেছি খালি তোমার সাথে থাকবো বলে। চলো আমরা এই বিষাক্ত শহর ছেড়ে চলে যাই বহুদূর, যেখানে থাকবে না কোনো প্রতিশোধের নেশা, থাকবে না কোনো হিংস্র হায়নার দল। আমি আর তুমি থাকবো একসাথে, ভালোবেসে এক ছাদের নিচে থাকবো, দুজনে একটা ছোট্ট সংসার বানাবো। শুধুই থাকবে সেখানে ভালোবাসা। চলো মাহি, আর দেরি নয়, আমরা একসাথে বাঁচবো, একসাথে মরবো। উফ, একসাথে মরবো না গো। মানে বুঝলাম না কি বলছো। একসাথে বাঁচবও না, একসাথে মরবও না, তুমি আগেই মরবে। কি বলছো তুমি? মাসুম মাহিকে ছেড়ে দেয়। মাহি হাসতে থাকে। মাসুম অবাক দৃষ্টিতে মাহিকে দেখছে। মাহির এমন আচরণ মাসুমের কাছে বড্ড অচেনা লাগে। মাসুম কি বলবে বুঝতে পারে না। হঠাৎ করে ওর প্রচণ্ড ভয় লাগতে শুরু করে। মাসুম বলে, আমি জানি তুমি মজা করছো, চলো না, দেরি হয়ে যাচ্ছে তো, এখনই চলো। ভালো কাজে দেরি করতে নেই। আর তোমার কাজই কোথায়? বিয়ে করেই তবে যাই, চলো। আমি তো আমার গন্তব্যে যাব, কিন্তু তুই যাবি সোজা ওপরে। আমি তো ওপরে যেতে চাই না সোনা। কি কি বলছো তুমি? বোকা হাদারাম একটা। গুড বাই। কথাটা বলেই মাহি সোজা মাসুমের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মাসুম গাড়ির সাথে গিয়ে ধাক্কা খায়। অর্ক আর নিলয় বসে আছে। অর্ক বলে, ভাই শিয়াম যে মারা গেছে এই কথাটা মাহি জানলো কিভাবে? তার মানে কি শুভ্রর সাথেও মাহিও আছে? ওরা একসাথে কি শিয়ামকে মারছে? তার মানে মাসুমকেও? নিলয়ের ফোনে তখনই কল আসে। নিলয় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নেহার কল এসেছে। নিলয় রিসিভ করে। নেহা বলে, নিলয়, আমার টিম রাজের পিছু নেয়। রাজ আর শুভ্র মিলে
হাবিব আর শামিন স্যারকে মেরে ফেলেছে। ওদের লাশের পাশে ওয়ান নাইট গ্যাং নাম লেখা পেয়েছি। ওরা বড় কিছু করতে যাচ্ছে। নিলয় দ্রুত বের হয়, ফোন না কেটে অর্ককে বলে, বাইক বের কর, ওরা মাসুমকে মেরে ফেলবে। নিলয় ফোন কেটে মাসুমের নাম্বারে কল দেয়। মাসুম পাকা রাস্তার উপরে পড়ে আছে, ফোন বাজছে ওর। কোনো রকমে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে নিলয়ের কল। মাসুম রিসিভ করে। নিলয় বলে, মাসুম কোথায় তুই? এত বোকা কেন ভাই তুই? জানিস আমি তোদের জন্য নেহাকে ছেড়ে চলে এসেছি। আমার যা কিছু আছে সব তোদের তিনজনের নামে লিখে রাখা। বোকার মতো কাজ করেছিস কেন তুই? একবারও ভাবিসনি মাহির সাথে তোর সেদিনের প্রথম দেখা, সে তোকে সিয়ামের মারার বিষয়ে বলেছে। একবারও কি তোর মনে হয়নি এই খবরটা মাহি জানলো কি করে? ভাই আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি ভাই। কোথায় আছিস? শিয়াম, শিয়াম। মাসুমের হাত থেকে মাহি ফোনটা কেড়ে নিয়ে রাস্তার উপরে ফেলে দিয়ে পায়ের সাথে পিষতে থাকলো। আরও একটা বাইক আসে সেখানে। শুভ্র নামলো বাইক থেকে। মাহি পিস্তল তাক করে আছে মাসুমের কপাল সোজা। ট্রিগারে শ্যুট করতে যাবে তখনই শুভ্র বলে, আহ জান, এত জলদি সহজ মৃত্যু কেউ দেয়? আর একটু কঠিন করতে হবে। সামনে পুকুর দেখছো না? পুকুরেই জ্যান্ত ওকে ফেলে দিই। কিন্তু ওটা তো নদীর সাথে যুক্ত, লাশটা তো নদীতে গিয়ে পড়বে। বোকা, নিলয়ের হাহাকার আরও বাড়বে। শিয়ামের অর্থপোড়া লাশটা তো নিলয় চোখে দেখেছিল। মাসুমেরটা তো সে দেখবেই না। শান্তি লাগবে অনেক আমার। তুমি তো দেখে বহু হারামি। তোমার মতোই শোনা। দুজনে হাসতে থাকে। মাসুম কাশে, কাশির সাথে রক্ত বের হতে থাকে। শুভ্র গিয়ে মাসুমের পেটে ঢুকে থাকা ছুরিটার উপরে পা দেয়। মাসুম চিৎকার করে উঠতে গিয়েও পারে না। শুভ্র হাসতে থাকে। মাসুম কোনো রকমে বলে, নিলয় ভাই তোদেরকে বাঁচতে দেবে না, এর থেকে অনেক ভয়ঙ্কর আর কষ্ট দিয়ে তোদের সবাইকে মারবে। চুপ কর হারামি, নিলয়ের কথা বলবি না। আহ জান, জলদি কাজটা শেষ করো। বেচারার বিয়ে করার খুব শখ হয়েছিল তাই না রে? পাগল একটা। আমি শুভ্রকে ভালোবাসি বুঝলি। তোকে মারার এটা একটা মাইন্ড গেম ছিল। বোকাদের সাথে মাইন্ড গেম খেলে একটুও মজা নেই। তবে হ্যাঁ, প্রথমবার তোর সাথে গেমস খেলে অনেক মজা পাইছি রে। এত সহজে তুই টোপটা গিলে ফেললি। জানতামই না এত সহজে তোকে মারতে পারবো। তোদের কাউকে আমি বাঁচতে দেব না। আমি নিলয়কেই মারবো। রিল্যাক্স জান, তুমি বাইকে বসো, আমি ওরে পানিতে ফেলে আসি। শুভ্র কথাটা বলে মাসুমের ছুরিতে আবার লাথি দেয়। মাসুম এবার চিৎকার করে ওঠে যন্ত্রণায়। শুভ্র মাসুমের পা ধরল, তারপর টেনে নিয়ে যেতে থাকে পুকুরের দিকে। শুভ্র পুকুরের কাছে আসে, মাহিকে বলে, জান ও রক্ত দিয়ে ওয়ান নাইট গ্যাংয়ের নাম লেখো। মাহি মুচকি হেসে বসল। শুভ্র মাসুমকে ফেলে দেয় পানিতে। ভারী কিছু পানিতে পড়লে যেমন শব্দ হয় তেমনটা শব্দ শুনল মাহি। মাহির লেখা শেষ হয়। শুভ্র চলে আসে, মাহির কাছে এসে বলে, শালা ভেসে চলে যাচ্ছে। মাহি হাসল। তারপর আর সেখানে ওরা এক মুহূর্তও দাঁড়ালো না। যে যার বাইক নিয়ে সেখান থেকে চলে আসে। নিলয় আর অর্ক মাসুমকে খুঁজে চলেছে। নিলয় থামলো, অর্ককে বলল, মাসুম বারবার সিয়ামের নাম বলছে। তার মানে সিয়ামকে যেখানে মারা হয়েছিল সেখানে কি মাসুমকে নিয়ে যাওয়া হয়েছে? ওরা দুজন বাইক নিয়ে সেখানে আসলো। দূরে মাসুমের গাড়ির আলো জ্বলতে দেখে। দ্রুত আসে সেখানে। মাসুমের গাড়ি দেখতে পায় ওরা। অর্ক জলদি গাড়ির ভিতরে এসে মাসুমকে ডাকে। গাড়ির দরজা খোলা ছিল, কিন্তু মাসুমের গাড়ি থাকলেও মাসুম কোথাও নেই। অর্ক আর নিলয় ডাক দেয় মাসুমকে। অর্ক দৌড়াতে যাবে গাড়ি থেকে নেমে, তখনই নিলয় অর্ককে থামায়, বলে, দাঁড়া। অর্ক দাঁড়ায়। নিলয় এগিয়ে আসে। নিচে টর্চ মেরে দেখে সেখানে রক্ত অনেক। নিলয় বসলো। তাজা রক্তের ঘ্রাণ নিলয়ের অচেনা নয়। নিলয় পাশে তাকায়। রক্ত দিয়ে রাস্তার উপরে লেখা ওয়ান নাইট গ্যাং। নিলয় চোখ বন্ধ করলো। অর্ক মাসুম বলে জোরে চিৎকার করে কেঁদে উঠল। নিলয় পিস্তল বের করে আকাশের দিকে ঠাস ঠাস করে কয়েকবার গুলি করে মাসুম বলে ডেকে উঠল। অর্ক বলে, ভাই রক্তের দাগ ঘাসের উপরে দেখো। নিলয় সেদিকে তাকায়। কিছু একটা টেনে নিয়ে যাওয়ার চিহ্ন, সাথে রক্তের দাগও আছে। নিলয় আর অর্ক টর্চের আলো ফেলে সেই টেনে নিয়ে যাওয়ার দিকে এগিয়ে যায়,
কিছুটা হাঁটতেই তারা পুকুরের কাছে আসলো। পুকুরটা বেশ গভীর, স্রোতও বইছে পুকুরের পানিতে। পুকুরটা সেই ঝর্ণার সাথে কানেক্টেড, আর রক্তের দাগ এখানে এসেই শেষ হয়েছে। পুকুরের পাড়ে শেষ রক্তের দাগ আর কোথাও নেই। মাসুমের কোমরের বেল্ট ছিঁড়ে পড়ে আছে পুকুর পাড়ে। অর্ক সেটা হাতে নেয়, তারপর নিলয়কে বলে, ভাই, মাসুমকে মেরে ওরা টেনে নিয়ে আসে এখানে, যার ফলে ওর কোমর থেকে বেল্ট ছিঁড়ে গেছে, আর ওর লাশটা এই পুকুরের পানিতে ফেলে দিয়েছে। লাশ ভেসে এতক্ষণে নদীতে গিয়ে পড়েছে। আমরা মাসুমকে হারিয়ে ফেললাম ভাই। শিয়ামের লাশটাও তো পেয়েছিলাম, কিন্তু মাসুমেরটা, ওরা মাসুমের লাশটাও আমাদের পেতে দিল না। ওদেরকে আমি বাঁচতে দেব না ভাই। যখন আমাদের আপন বলতে কেউ ছিল না, তখন আমরা নিজেরাই নিজেদেরকে আপন করে নিয়েছি। শুভ্রকে আমি মারবো ভাই, মাহিকেও আমি মারবো। আমি ওদের কাউকে বাঁচতে দেব না ভাই। সবগুলোকে আমি এমনভাবে মারবো যেন ওরা কখনো একে অপরকে দেখে চিনতে না পারে। তা ভাই, শুভ্র কোথায় আছে? অর্ক, তুমি একা পারবে না। ওরা একসাথে প্ল্যান করে মাইন্ড গেম খেলছে। ওরা চাইছে তোমরা যেন ওদের উপরে অ্যাটাক করো, কারণ ওরা ভালো করেই জানে নিলয়ের কাছের লোকরা তোমরা, আর তোমাদের মারলে নিলয় আসবেই। আর নিলয় যখন যাবে তখন নিলয়কে তারা মেরে ফেলবে। ওরা ঘুরে তাকায়। নেহা দাঁড়িয়ে আছে, নেহার হাতে মাসুমের ভাঙা ফোন। নেহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় পুকুর পাড়ে গিয়ে ঘাসের উপর বসেছে, পাশে অর্ক দাঁড়ানো, আর পিছনে নেহা আর ওর পুলিশ টিম দাঁড়িয়ে আছে। অর্ক পিস্তল বের করলো। অর্ক প্রশ্ন করে, আমরা মরি বা বাঁচি তাতে আপনার কি? আজকে ওদের সবাইকে মারবো। ভাই, তুমি চুপ কেন? আর আপনি বা এখানে কি করছেন? চলে যান। আমি চাই না তোমরা এভাবে মারা যাও। তোমাদের বাঁচাতে এসেছি। কেন এসেছেন? যেখানে আপনিও আমাদেরকে মারতে চান, সেখানে আপনি বাঁচাতে আসবেন কেন? কারণ আমি তোমার ভাইকে। হ্যাঁ, ভাইকে কি? ভাইকে মারতে চান আগে? কারণ আমি তোমার ভাইকে ভালোবাসি। এজন্য মারতে? অর্ক থামে। নিলয় ঘুরে তাকায় নেহার দিকে। দুজনেই অবাক হয়ে নেহাকে দেখছে। নেহা নিলয়ের পাশে এসে বসলো। নিলয়ের হাতে পিস্তল রাখা। নিলয়ের হাতের উপরে হাত রেখে বলল, আমি তোমাকে হারতে চাই না নিলয়। আগের নেহা আর নেই। আমি জানি না আসলে তোমাকে কখন ভালোবেসে ফেলেছি, কিন্তু আসলেই তোমাকে ভালোবাসি। আমি তোমার খারাপ সময়ে পাশে থাকতে চাই। আমি তোমাকে আমার করে রাখতে চাই। যারা হারিয়েছে তাদেরকে ফিরে পাবো না, কিন্তু আমি, তুমি, অর্ক, রূপা একসাথে থাকতে চাই। হাসছো কেন? অর্ক, তোর কি মনে হয় আমি ইচ্ছে করে শিয়াম আর মাসুমকে মরতে দেখলাম? মানে শিয়াম আর মাসুম আকাশের লোক ছিল। কি মানে? নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট জ্বালালো। তারপর সিগারেটে টান দিয়ে বলে, আকাশ আমাকে চেয়েছিল তার হয়ে কাজ করতে, কিন্তু আমি করিনি। অনেক টাকার অফার করেছিল, তবুও আমি রাজি হইনি। কিন্তু সবাইকে আর নিলয় রে, টাকার কাছে বিশ্বাসকে কি করে বিক্রি করি বল? কিন্তু শিয়াম আর মাসুম সেটা পারেনি। ওরা নিজেরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আকাশ ওদের এত টাকা দিয়েছিল যে ওরা নিলয়কে ভুলে গিয়েছিল, কিন্তু আকাশ জানে না আমি ওদের কথা জেনে গিয়েছিলাম। আকাশ ওদেরকে ব্যবহার করে আমাকে মারত, নয়তো আমাকে আকাশের দলে নেওয়ার জন্য এই গেমটা খেলেছিল। কিন্তু বুঝতে পারছি না শুভ্র কেন ওদেরকে মারছে। তবে যাই হোক, আকাশ, রাজ কিংবা সেই অগত্য পিয়ন যেই হোক, তারা জানে না আমি মাথা দিয়ে খেলছি। সময় হলে সবাই বুঝবে আমার চুপ থাকার মানে কি, আমার হিংস্রতা কতটা ভয়ঙ্কর সেটা ওরা বুঝতে পারবে। তাই এখন যা হচ্ছে সেটা হতে দে, অভিনয় করে যা অর্ক। সব রহস্য একসাথে সামনে নিয়ে আসবো। আমিও দেখতে চাই ওরা কতক্ষণ খেলতে পারে। একটা সময় তো আমার পালাও আসবে, তাই না? সামনে ইলেকশন, সেদিকে আপাতত ফোকাস রাখ। আর নেহা, আমি তোমাকে ভালোবাসি না। আমার ভেতরে কোনো ভালোবাসা নেই। আমি একা থাকতে ভালোবাসি। আমি নিজের মতো করে ভালো থাকি। প্রেম, ভালোবাসা, বিয়ে, এসব কিছু প্রতিটা মানুষের
জীবনের রুলসের মতো। আর গ্যাংস্টার কখনো কোনো রুলসের মধ্যে থাকতে চায় না। গ্যাংস্টার থাকে রুলসের বাইরে। আমি রুলস মানি না। এই মাইন্ড গেমের শহরে সবাই মরবে, আমি মারবো সবাইকে। খুব জলদি কিছু একটা হবে, সময় হলে সবাই বুঝতে পারবে। নিলয় সিগারেট ফেলে দিয়ে নিজের বাইকের কাছে আসে। কোমরে পিস্তল গুজে নিলয় সেখান থেকে চলে যায়। অর্ক আর নেহা অবাক হয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে সেদিকে। রাজ আর আকাশের সামনে বসে আছে শুভ্র, সাথে মাহিও আছে। রাজ ড্রিঙ্কস করছে। শুভ্র বলে, মাসুমও শেষ, এবার সোজা অর্ক আর নিলয়কে মারবো। কাজ তাহলে অনেকে গিয়েছে, সামনে ইলেকশন, জলদি আমাদের মাঠে নামতে হবে। আমাদের দল হারলে হবে না। আরে চিন্তা নেই স্যার, আপনার হারাবে কে? নিলয়, হ্যাঁ, সে তো নিজেই হারিয়ে বসে আছে। এবার দেখবেন রাজ কি কি করতে পারে। তোমার উপরে ভরসা তৈরি হচ্ছে রাজ, তুমিই পারবে এবার নিশ্চয়ই। রাজ চোখ বন্ধ করলো। এমন কথা সে আকাশের থেকে শোনার জন্য এত বছর অপেক্ষা করেছে। রাজ যাই করতো সেটাতে নিলয়ের প্রশংসা করতো আকাশ, যেটা রাজ সহ্য করতে পারতো না। রাজ নিলয়ের জায়গাতে আসার জন্য সব কিছু করেছে। শত্রুকে বন্ধু আর বন্ধুকেও শত্রু বানিয়েছে। রাজ শুভ্রের দিকে তাকায়। শুভ্র মনে মনে বলে, গ্যাংস্টার কিন্তু আমি হব, কেউ আমাকে থামাতে পারবে না। কি হতে যাচ্ছে এই গ্যাংস্টারদের জীবনে? আন্ডারওয়ার্ল্ড জগতে যেন কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। সবাই ওই একটা জায়গাতেই যেতে চায়, আর সেটা হলো কিংয়ের আসন। কিন্তু কিভাবে? রাজ বসে আছে, হাতে সিগারেটের প্যাকেট। বালির উপরে বসে একের পর এক সিগারেট খাচ্ছে। হঠাৎ কে যেন তাকে পিছন থেকে কাঁধে হাত দেয়। রাজ চমকে পিছনে তাকিয়ে দেখে তার মেয়ের বয়সে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা রাজকে সালাম দিল। রাজ কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সালামের জবাব দেয়। মেয়েটা হেসে বলল, আঙ্কেল, আপনার জন্য এই চিঠি একটা দাদু দিতে বলল। এই নিন। উনি ওই যে দোকানে। আরে উনি কোথায়? এতক্ষণ তো ছিল। আমাকে বলল আপনাকে এই খামটা দিয়ে আসতে। কোথায় গেল তিনি? আচ্ছা সমস্যা নাই, দাও আমাকে, যেতে পারো তুমি। ঠিক আছে আঙ্কেল। মেয়েটা চলে যায়। রাজ মেয়েটার দিকে তাকিয়ে থাকে। রাজের মন খারাপ হলে এখন সে এই নদীর পাড়ে এসে বসে। রাজ হলুদ খামটা ছিঁড়ল। আগের মতোই চিঠি। রাজ টর্চ মেরে চিঠির লেখা পড়তে থাকে। রাজ চিঠিতে কি লেখা সেটা পড়ে। সময় হলো এক প্রকার খেলনার জিনিস। সময়কে বাধা না গেলেও সময়কে বশ করে খেলতে জানতে হয়। সময় কারোর জন্য না, কিন্তু সময়কে নিজের করে নিতে হয়, যেটা গ্যাংস্টারেরা করে। তুমি গ্যাংস্টার হতে পারবে? সময়কে বশ করতে পারবে? হাবিব আর সামিনকে তো মেরে ফেললে, নিজের জন্য এবার প্রস্তুত হও। রাফিয়ান জগৎটা একটা নিকৃষ্ট জায়গা। তুমি যাকে রক্তের গন্ধ ফেরত দিচ্ছ, সে ঠিক একইভাবে তোমাকেও রক্তের গন্ধ ফেরত দেবে। তখন সেটা হবে আরও হিংস্র। বেস্ট অফ লাক, ওয়ান নাইট গ্যাং। চিঠিতে আর কিছুই লেখা নেই। রাজ আশেপাশে তাকায়, কেউ নেই সেখানে। সন্ধ্যা নেমেছে অনেকটা সময়। শান্ত নদীটা হঠাৎ অশান্ত হয়ে যায়। ঢেউগুলো একদম পাড়ে আছড়ে পড়তে শুরু করে। রাজ বসা থেকে উঠে দাঁড়ায়। একটা হিম শীতলের ন্যায় ভয় যেন ও সারা শরীর বেয়ে বয়ে যেতে থাকে। বুকটা কাঁপতে শুরু করে। চিঠিটা খুবই সাধারণ, কিন্তু পড়ার পর সবাই কেমন যেন ভয় পেতে থাকে। রাজ জিসানকে কল দেয়। রাজ কিছু সময় চুপ থেকে বলে, ভাই, হাবিব আর সামিমকে মারার কথা আমি আর আপনি জানি, তাহলে যে চিঠি দিত সে কিভাবে জানে? তবে কি চিঠিটা আপনি দিয়েছেন? শাট আপ রাজ, আমি এসব ফালতু কাজ করি না। আমার টার্গেট কি তুমি ভালো করেই জানো। চিঠিতে কি আছে? আছে অনেক কিছু, তবে হুমকির কিছু নেই। কিন্তু এটা শিওর যে সে অজ্ঞাত ব্যক্তি আমার ব্যাপারে জানে। আমি যখন আমার পরিবারকে মেরেছি তখনও চিঠি পেয়েছি। চিঠিটার ছবি তুলে পাঠাও, দেখছি কে সে। রাজ ফোন কেটে দেয়। একমাত্র ভরসা ওই জিসান। কি করবে কে জানে। আকাশ পায়চারি করে চিঠির লেখার মানে বুঝতে থাকে। কে হতে পারে? রাজকে চেনে নাকি এই আন্ডারওয়ার্ল্ডের সব কিছু সে জানে। কে সে? সে কি তবে আসল গ্যাংস্টার? কিন্তু সে কে? সে নিশ্চয়ই শক্তিশালী কেউ। নিলয় দরজাতে টোকা দেয়। আদনান সাহেব দরজা খুলে দিল। নিলয়কে দেখে তিনি অনেক খুশি। আদনান সাহেব নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। আদনান সাহেব বলে, নিলয়, তুমি এসেছো?
আমি তোমাকে নিয়ে অনেক চিন্তা করছি। নেহার সাথে আমার কথা হয়েছে, সে একটু আগেই এসেছে। মাসুমের খুন হয়েছে, শুভ্র মেরেছে তাকে, লাশটাও পানিতে ফেলে দিয়েছে। নেহা কেঁদেছিল এসব বলে। বুঝতে পারছি না শুভ্র তোমার কাছে কি চায়। আপনি ভালো করেই জানেন সে কি চায়। আমরা তো 2 ছেলে ছিলাম আমাদের পালিত মায়ের। শুভ্র তো ছোট থেকেই বেয়ারা ছিল, এই জন্য মা কখনো আপনাদের বাড়িতে শুভ্রকে আনতো না। আমি মাঝে মাঝে আসতাম মায়ের সাথে। আমাকে আপনি বাড়ির সামনের যে কৃষ্ণচূড়া গাছ আছে সেখানেই প্রথম দেখেছিলেন। শুভ্র ভালো হলো না। আমরা কেউই ভালো না আদনান সাহেব। আমরা মানুষেরা সবসময় স্বার্থের পিছনে ছুটি। স্বার্থটা সবার জীবনের সাথে জড়িত। আপনি চান প্রধানমন্ত্রী হতে, শুভ্র ঠিক চায় গ্যাংস্টার কিং হতে। হয়তো রাজও একই জিনিস চায়, আর চায় বলেই তো এত কিছু। কিন্তু জানেন না যে মাসুম আর সিয়াম বেইমানি করেছে। আকাশ ওদের ব্যবহার করেছে। আকাশের কাছে ওরা বিক্রি হয়েছে। আমি আকাশকে আগে মারব। নিলয়, মাথা ঠান্ডা করো। তুমি তো সব কিছু ভেবে কাজ করো, এত রেগে যাচ্ছ কেন? মাঝে মাঝে রাগ প্রকাশ করতে হয় স্যার, আপনি বুঝবেন না। ইলেকশনের বেশি দেরি নেই, সেটা নিয়ে কথা বলতে এসেছি। ওরা দুজন বসে কথা বলে। কথা শেষ করে আদনান চলে যায় ভেতরে। জিসান আসে নিলয়ের কাছে। জিসান আসতে নিলয় তাকায় তার দিকে। নিলয় জিসানের দিকে কিছু সময় তাকিয়ে থাকে। জিসান প্রশ্ন করে, কি ব্যাপার, তুই আবার এসেছিস? নেহাকে ছেড়ে না চলে গিয়েছিস? তাহলে আবার কেন এসেছিস? আমার বোনকে কি শান্তিতে থাকতে দিবি না? আমার তো মনে হয় তোরই শান্তিতে থাকা হচ্ছে না আমি থাকলে, তাই না? হ্যাঁ, আমি শান্তি পাই না। আমার পায়ে গুলি করেছিল ঠিক এতটুকু দূরত্ব থেকে। আমার চোখ বন্ধ করলেই তোর গুলির শব্দই আমার ঘুম ভাঙে। তোকে মারার জন্য আমি প্রহর গুনি। কেন যেন গুলি করেছিলাম? আচ্ছা, তুই তোর এই গুলি করার গল্পটা সবাইকে বলেছিস, কিন্তু কেন গুলি করেছিলাম সেটা বলিসনি। বিশেষ করে তোর বোনকে কখনো বলিসনি। জিসান চুপ হয়ে যায়। নেহা এসে পিছনে দাঁড়িয়েছে। জিসান নিলয়ের সামনে থেকে চলে আসবে, তখনই নেহার গায়ের সাথে হুইল চেয়ারটা বেঁধে থেমে যায়। নেহার দিকে তাকায় জিসান। জিসান বলে, এসেছি বোন, পিস্তলটা দে আমার। আমি ওকে এখানেই গুলি করে মেরে ফেলি। তোর ভাইয়ের প্রতিশোধটা নিয়ে নে বোন। হ্যাঁ নিব ভাইয়া, তোমাকে যে কষ্ট দিয়েছে তাকে তো কষ্ট পেতেই হবে। কিন্তু তোমাকে নিলয় গুলি করেছিল? একটা মিশনে নিলয়কে খুন করতে বাধা দিই, তারপর সে আমার উপরে গুলি করে। আমার সব টিমকে সে একাই মেরে ফেলে। মিথ্যে বলো কেন ভাইয়া? তোমার টিম মেম্বারসদের ভেতরে তারিক ভাইয়াও ছিল। আজকে তারিক ভাইয়ার সাথে আমার দেখা হয়েছিল, তোমার কথা জিজ্ঞেস করছিল। বলছিলাম পঙ্গু হয়ে বসে আছে বাড়িতে। তারিক বলে তুমি নাকি পঙ্গু হয়েছ, এটাও তোমার ভাগ্য। যদি নিলয় বুকে গুলি করত তাহলে তুমি মরে যেতে। জানতে চেয়েছিলাম নিলয় কেন আমার ভাইকে মারেনি। তখন তারিক সবটা বলে। আমি সবটা জানতে পেরেছি ভাইয়া। নেহা কথা শেষ করে জিসানের মুখের কাছে মুখ আনলো। জিসান মাথা নিচু করে নেয়। নেহা কাঁদতে থাকে। নেহা কাঁদতে কাঁদতে বলে, তুমি এতটা খারাপ কিভাবে হলে ভাইয়া? জেরিন আক্তার যারা তোমার গার্লফ্রেন্ড ছিল, তুমি কি করলে? শেষে কিনা ডেভিডের কাছে তাকে বিক্রি করে দিলে, পাচার করে দিলে তাকেও। এতটা নিচে কিভাবে নামলে তুমি? যারা পালিয়ে বেশ্যাপল্লীতে গিয়ে লুকিয়েছিল, তোমরা গিয়েছিলে তাকে আনতে। নিলয় বাধা দিতে আসে, সেখানে নিলয় তোমাকে গুলি করে। আর তুমি এতদিন মিথ্যে বলেছ আমাকে। কেন? কি দোষ ছিল আমার? কেন মিথ্যে বলেছিলে তুমি? হ্যাঁ, আমি মিথ্যা বলছি, কারণ নিলয় একজন মস্তান, একজন টপ গ্যাংস্টার। সে তাকে মারার জন্য উপর থেকে অর্ডার নিয়েছিলাম আমি, কারণ নিলয়ের জন্য আমার কাজ কঠিন হয়ে যেত। সেদিন নিলয় জানতে পারে এবারের নারী পাচারকারীদের ভেতরে আমিও আছি। নিলয় আমাকে মারতে এসেছে। নিলয়কে আমি মারতে পারিনি বলে তোকে বলেছিলাম আমার কাজটা করে দিতে।
নতুন গল্প সাজিয়েছিলাম যাতে করে তুই নিলয়কে মারিস। নিলয়ের বাড়িতে ঢোকার প্ল্যান আমি তোকে দিয়েছিলাম। নিলয়ের বাড়িতে কাজের মেয়ে হিসেবে প্রবেশ করে তোর মন জয় করে তাকে আঘাত করাটা আমার প্ল্যানের অংশ ছিল, কিন্তু তুই মারতে পারলি না। নিলয়কে ভালোবাসলি। আমার পা ভালো থাকলে নিলয়কে মেরেই ফেলতাম। জিসান কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। নিলয় জিসানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। জিসান দরজা দিয়ে ভিতরে প্রবেশ করার আগে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় মুচকি হাসলো। জিসানের দিকে চোখ টিপ দিল নিলয়। নিলয় নেহার কাছে আসে। নিলয়কে নেহা জড়িয়ে ধরে। নিলয় নেহাকে বলে, আমার জন্য একটা কাজ করে দিবা? হ্যাঁ নিলয়, বলো, সব করে দেব। তোমার ভাইয়ের রুমে আমাকে একটু নিয়ে যেতে পারবে? বেশিক্ষণ থাকবো না। আচ্ছা ভাইয়া, যখন গোসলে যাবে তখন যেও, না হলে সে তোমাকে দেখলে না জানি কি বলবে। বাট আমাকে ছাড়ো। তুমি আমাকে ছুবে না, ছুলে আমি সেখান থেকে কেটে ফেলবো সব। ধ্যাত নিলয়, সরি তো, শোনো, যেও না। নিলয় বাড়ি থেকে বের হয়। পিছন পিছন নেহাও আসতে থাকে। তারপর শুভ্র একটা ছোট্ট পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। সামনে একজন মাস্ক পরা লোক। শুভ্র তাকে চেনে। লোকটা শুভ্রকে বলে, আমার কাজ তাহলে কমপ্লিট? না, আর একটু বাকি আছে। মেন একজন আছে, তার কাছে আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, তারপর সব কিছু শেষ। তোমার কাজে আমি খুশি হয়েছি, বলো কি চাও তুমি? কিচ্ছু চাই না, আমি যেটা চাই সেটা আমি আদায় করে নিই। আমার কিছু চেয়ে নিতে ভালো লাগে না। শুভ্রকে কেউ চিনে না স্যার। শুভ্রকে সবাই ভাবছে ব্যবহার করছে, কিন্তু ওরা কেউ জানে না আমি কতটা হিংস্র। আমি সব কিছু এক নিমেষে শেষ করে দিতে পারি স্যার। গ্রেট, আমি জানি তুমি কেমন, তাই তো এই সময়ে এসে তোমার মতন একজনকে আমি বেছে নিয়েছি আমার কাছের মানুষ হিসেবে। তুমি তোমার মতন করে গেমটা শেষ করো, আমি বাকিটা দেখছি। আর কেউ যেন বুঝতে না পারে তুমি কি চাও, তোমার উদ্দেশ্য কি, তুমি কেন এখানে এসেছো। স্যার, রাজ মনে করে সে আমাকে আন্ডারওয়ার্ল্ড থেকে নিয়ে এসেছে, কিন্তু রাজ জানে না সে আমাদের ট্র্যাপেই পা দিয়েছে। আমি দেখতে চাই রাজ কিভাবে হাসিল করে সবকিছু। আমি জানি তুমি পারবে, তবে সাবধান, এই রঙের দুনিয়াতে সবাই কিন্তু বুদ্ধিমান, কেউকে ছোট করে দেখার নেই। চিন্তা নেই স্যার, মিশনটা তো অনেক বছরের। একটা ক্ষুধা জমে আছে, সেই খিদেটা পেটের নয়, মনের আর মস্তিষ্কের। আসি স্যার, আপনি সাবধানে থাকবেন। শেষ মুহূর্তে ছাড়া আপনি কিন্তু এই মিশন আমাকে পাশে পাবেন না। শুভ্র, তুমি হয়তো জানো না, সাপ শুয়ে থাকলেও তার পাশে গেলে বিষাক্ত ছোবল যে দিবে না, এটা ভাবা বোকার কাজ। অপেক্ষা করো, আমার সাহায্যই তোমার লাগবেই। শুভ্র চলে যায় সেখান থেকে। পাহাড় ছেড়ে মেন রাস্তায় আসতে বেশ কিছু সময় লাগে। শুভ্র তার গাড়ির কাছে আসলো। গাড়িটা এতক্ষণ যার সাথে কথা বলছিল তারই দেওয়া। শুভ্র গাড়ির কাছে এসে যখন দরজা খুলবে তখনই সামনের ডিগির উপরে একটা হলুদ খাম, সাদা চিকন টিপ লাগিয়ে রাখা। শুভ্র আশেপাশে তাকালো। কেউ নেই, কোনো জনমানব নেই, কোনো কিছুই নেই। শুভ্র তার হাত পকেট থেকে ফোন বের করে সময়টি দেখে নেয়। রাত 1টা বাজতে চলেছে। কে থাকবে এই নির্জন জায়গাতে? শুভ্র কেবল একাই এখানে আছে। কিন্তু চিঠি দিল কে? সেই হলুদ খামের চিঠি। শুভ্র তাড়াতাড়ি খামটা হাতে নিয়ে ছিঁড়ে ফেললো। চিঠিতে একটা ভাঁজ করা। শুভ্র গাড়ির ভিতরে গিয়ে বসলো। জানালা লাগিয়ে গাড়ির ভিতরে আলো জ্বালিয়ে দেয়। তারপর চিঠির লেখাগুলোতে চোখ বোলাতে থাকে। ঝর্ণার জল আর পাহাড় দুটো বিপরীত হলেও ওরা একসাথেই জীবিত থাকে। ঝর্ণার সৃষ্টি পাহাড় থেকে, আর পাহাড়ের সৌন্দর্য ঝর্ণাতেই বেশি। আমরা সব মানুষেরা সুন্দরকে পছন্দ করি। আমাদের চোখের সামনে সৌন্দর্যের অভাব নেই, কিন্তু সুন্দর সব কিছুই যে জীবনের জন্য ভালো, এটা ভাবা বোকামি শুভ্র সাহেব। প্রথমে সিয়াম, তারপর মাসুম, ওদেরকে মারলে। তোমাকে সাবধান করেছিলাম এখন কিছু না করতে। বিপদ থেকে সাবধান। আমি কিন্তু সবটাই জানি। পুলিশ হতে সাবধান। গুড লাক, ওয়ান নাইট গ্যাং। শুভ্র চিঠি পড়ে চোখ বন্ধ করে নেয়। তারপর জোরে চিৎকার করে ওঠে। ব্লাডি বাস্টার্ড বলে গালি দেয় সে। তারপর চিঠিটা মুড়িয়ে পাশের সিটে ছুঁড়ে ফেলে দেয়।
আর দেরি করে না সে। দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে সোজা চলে যায় শুভ্র। শুভ্রের গাড়ির পিছনেই একটা বাইক ছিল, সেই বাইকের উপরে বসে আছে বৃদ্ধ লোকটি। শুভ্র চলে যেতেই সেই চিঠি দেওয়া বৃদ্ধ লোকটা হাসতে থাকে। ডান হাতের আঙুল দুটো পিস্তলের মতো করে সাজিয়ে ঢিসক্যাও বলে গুলি করে আরও জোরে হাসতে শুরু করলো। কিন্তু লোকটাকে কি চায় সে? সবাইকে কেন চিঠি দিচ্ছে? এই লেটার পাঠানোর রহস্য কি? রাজ, হাবিব আর স্বামী মরে গেছে। ওয়ার্ল্ড নাইট গেম ওদের দুজনকে মেরে ফেলেছে। আমি জানি এই গ্যাংটা কার। নিলয় মেরেছে এদেরকে, তাই না? এই নিলয়কে আমি মেরেই ফেলব। আকাশ সাহেবের কথা শুনে রাজ প্রথমে ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামলে নেয়। আকাশের চোখে মুখে রাগ আর ভয়ের বিশাল ছাপ, কারণ ওদের দুজনের সাথে নিলয়ের শত্রুতা। আকাশ টেবিলে জোরে একটা থাবা দিয়ে বলে, কি ব্যাপার, কথা বলছো না কেন? স্যার, আমার মনে হয় নিলয় প্রতিশোধ নিচ্ছে। আমরা যেমন ও দুজন করে কাছের লোকেদের মেরেছি, তেমনি সে আমাদের দুজনকে মেরে ফেলছে। যা ধারণা করা হয়েছিল সত্যি তাই ঘটেছে। নিলয় কখনো চুপ থাকবে না, সে ঠিকই তার কাজ করে যাবে। এসব বন্ধ করো। নমিনেশন জমা দিয়েছি, ইলেকশন সামনে। এবারও আমাকে ক্ষমতাতে থাকতে হবে। আমি এবার ক্ষমতা হাতছাড়া করতে চাই না। চিন্তা নেই স্যার, আপনার ইলেকশনের আগে ডেভিড আসবে, আর ডেভিড আসলে আমরা অনেক কোটি টাকার মালিক হব। তারপর সেসব টাকা দিয়ে আপনি ইজিলি নির্বাচন করতে পারবেন। কিন্তু আদনানও নমিনেশন পেপার জমা দিয়েছে, সে আমাকে সরাবে। নিলয় তাকে সব কিছু দিয়ে প্রধানমন্ত্রী করবে। পারবে না স্যার, আমি আছি তো। আপনি প্রধানমন্ত্রী থাকলে আমি নিলয়ের জায়গাটা পাবো, চিন্তা করবেন না। হ্যাঁ, তোমাকে আমি সব ধরনের সুবিধা দিব। গ্যাংস্টার থাকবে তুমি। রাজের বেশ খুশি লাগছে। সে যেদিকেই যাক না কেন সে গ্যাংস্টার হবেই, এটা রাজের জন্য বেশ ভালো লাগার বিষয়। কিন্তু শুভ্র কার সাথে পাহাড়ে কথা বলেছিল? কে সে?